ঘরে ঢুকতেই মাথাটা গরম হয়ে গেল। বিছানা কোথায় গেল? আর ঘরটা তো অগোছালো কে করলো? আমি আম্মুকে ডাক দিলাম, আম্মু, আম্মু, আমার ঘরের এমন অবস্থা কে করছে? তোর বউ তানিয়া। কে করতে বলছে এসব? আর কোথায় সে? ছাদে আছে। ডেকে দেন ওকে, আজ মজা দেখাবো। তখনই দেখি মহারানী সে হাজির। এসব করতে কে বলছে? আর এত সাহস কে দিয়েছে? হ্যাঁ, আমার বিছানায় হাতে আর একটু ময়লা হয়েছে, তাই আম্মু বলেছে ছাদে নিয়ে যেতে। তাহলে আজ বেঁচে গেলে শুধু আম্মু বলেছে তাই। আর কোনোদিন যদি বিছানা ওলট পালট করো তাহলে খবর আছে, মনে থাকে যেন। ঠিক আছে, আর এমন হবে না। ঠিক আছে, আমি একটু বাইরে গেলাম, এসে যেন দেখি বিছানা আগের মতো আছে। ওকে? ঠিক আছে, যান, আমি বিছানা ঠিক করে রাখবো। আমি রুম থেকে বেরিয়ে এসেছি। বাইরে এসে বাইক নিয়ে চলে এসেছি। ফোনটা বের করে জিনিয়াকে ফোন দিলাম। হ্যালো জিনিয়া, তুমি কি এখন ফ্রি আছো? হ্যাঁ আছি। কেন? তাহলে এক্ষুনি ব্রিজের উপর চলে আসো। ঠিক আছে, আসছি। ফোন কেটে দিয়ে ব্রিজের দিকে যাচ্ছি। ও হ্যাঁ, আমার পরিচয়টা এবার দিয়ে নেই। আমি হচ্ছি সুমন কবির, একটা কোম্পানিতে চাকরি করি। আর তানিয়া নামের মেয়েটা হচ্ছে আমার স্ত্রী। বিয়ে হয়েছে আজ 13 দিন। আর যার সাথে ফোনে কথা বললাম সে হচ্ছে আমার প্রেমিকা জিনিয়া। কলেজে থাকতে প্রেম করেছিলাম। ব্রিজের উপর চলে এসেছি, দেখি জিনিয়া দাঁড়িয়ে আছে। আমি জিনিয়ার কাছে গেলাম। কি হয়েছে তোমার? এত জরুরি তলব? বাড়িতে আসলে ভালো লাগতেছিল না, তাই। তা তোমার বউ কেমন আছে? তুমিও শুরু করে দিছ। সরি, ভুল হয়ে গেছে। তা বলো, কবে এই অশিক্ষিত মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবে? তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ, এই 3 মাসের মধ্যেই। তুমি আর মাত্র 3টা মাস ওয়েট করো, তারপর আমি তোমাকে আমার বধূ বানাবো। ঠিক আছে, 3 মাস সময় দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো আজ সারা দিন আমরা ঘুরবো। না, আজ থাক। আমার বাড়িতে কিছু কাজ আছে, অন্যদিন ঘুরবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। তাহলে আমি আজ আসি। রাতে ফোন দিও, আর তাড়াতাড়ি বাড়িতে চলে যেও। আচ্ছা যাও, আমি একটু পরে বাসায় যাব। জিনিয়া চলে গেছে, আমি একা বসে আছি। তখনই ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি আব্বুর ফোন। হ্যালো সুমন, কোথায় তুই? ব্রিজের উপরে। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি একটু দোকানে আয়। আসছি। আমাদের ছোট্টখাটো একটা মোবাইলের দোকান আছে। আমি তড়িঘড়ি করে দোকানে গেলাম। আজ অনেক মানুষ এসেছে, তাই আমাকে আব্বু আসতে বলেছে। রাত 9টার দিকে বাড়ি ফিরলাম। রাতের খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আজ ভীষণ টায়ার্ড লাগছে, তাই কোনো দিকে না তাকিয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মাঝরাতে কিছু একটা শব্দে ঘুম ভেঙে গেল। তখনই তানিয়ার কথা মনে পড়ল। তানিয়ার কিছু হলো না তো? তাড়াতাড়ি ওয়াশরুমের কাছে গেলাম। ওয়াশরুমে গিয়ে দেখি তানিয়া নিচে পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে কোলে করে রুমে এনে শুইয়ে দিলাম। মুখটা একদম শুকিয়ে গেছে। আমি মুখে পানি ছিটিয়ে দিলেই জ্ঞান ফিরল। আমি সাথে সাথে প্রশ্ন করে বসলাম, কি হয়েছে? আর আর ওয়াশরুমে কেন? ওয়াশরুমে কিভাবে পড়ে গেলেন? মাথাটা কেমন যেন ঘুরে উঠেছিল, দেখি সরেন, ঘুমোতে যাই। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। তানিয়াকে শুইয়ে দিয়ে আমি নিচে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গিয়েছে জানি না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙল। নামাজ পড়ে এসে দেখি তানিয়া ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত চেহারাটা আগের থেকে আরো অনেক বেশি মায়াবী লাগছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। তানিয়া একেতে অনেক মায়াবী আর সুন্দরী, তার উপর এখন ঘুমন্ত। নজর ফেরানো যায় না। হঠাৎ কারো ডাকে হুঁশ ফিরল। দেখি তানিয়া ডাকছে। কি দেখছেন এইভাবে? না না, কই কিছু না তো। তো আপনার এখন শরীর কেমন আছে? ভালো আছে, দেখি সরেন, ফ্রেশ হতে যাব। তানিয়া ফ্রেশ হতে চলে গেল। মেয়েটার কথায় কোনো রসকস নেই, সবসময় রাগী ভাবে থাকে। কেন কে জানে। বসে বসে ভাবছি তানিয়া আসলে নাস্তা করতে যাব। তানিয়া এসে আমাকে বলল, কি ব্যাপার, নাস্তা করতে যাবেন না? হ্যাঁ, দুজন একসাথে যাব। ও, চলেন তাহলে। হ্যাঁ চলো। সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষে তানিয়া আম্মুকে বলল, আম্মু, আমি আজ একটু হসপিটালে যাব, যদি আপনি যেতে বলেন। যেতে হলে যাবা, এতে বলার কি আছে? সাথে সাথে তানিয়া আম্মুকে জড়িয়ে ধরেছে আর বলছে, আমার লক্ষ্মী মা। থাক, আর দরদ দেখাতে হবে না। এখন যাও, সুমন তোমাকে নামিয়ে দিয়ে আসবে। ঠিক আছে। আমি বসে বসে দেখছি। আমি রেডি হয়ে এসে তানিয়া রেডি হতে গেছে। আমি বাইরে অপেক্ষা করছি তানিয়ার জন্য। তানিয়া এসেছে। আমি বাইকে বসে তানিয়াকে উঠতে বললাম।
তানিয়া ওঠো। উঠতে পারি একটা শর্তে। হ্যাঁ, কি শর্ত? না থাক, চলেন, দেরি হয়ে যাচ্ছে। আরে বলো কি শর্ত? আচ্ছা, রাস্তায় যদি আমি আপনাকে জড়িয়ে ধরি, আপনার কোনো প্রবলেম হবে কি? আমি ওর কথা শুনে একদম অবাক হয়ে গেলাম। হ্যাঁ হবে, তার থেকে ভালো তুমি রিক্সায় করে যাও, ঠিক আছে? আমি গেলাম বলে আমি চলে এসেছি। তানিয়া দাঁড়িয়ে আছে। আমি অফিসে এসে কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, এদিকে ক্ষুধাও লেগেছে। হাতের কাজটা করে খেতে চলে এসেছি। হঠাৎ একজন বৃদ্ধা আমার সামনে মাথা ঘুরে পড়ে গেছে। আমি তাড়াতাড়ি করে তাকে নিয়ে হসপিটালে আসলাম। একটা কেবিনে ভর্তি করে দিলাম। ডাক্তার দেখে ঔষধ আনতে বলল। আমি ঔষধ আনতে যাচ্ছি, হঠাৎ তানিয়াকে দেখে থেমে গেলাম। ও এখানে কি করছে? যাই তো দেখে আসি। আয় তানিয়া, শোনো। জি, আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই বলছি, তুমি এখানে কি করছো? সরি, আমি তানিয়া না, আমি তাসনিয়া। আর আমি আপনাকে চিনি না। আপনি এখন যেতে পারেন, অনেক রোগী দেখতে হবে। বলে সে চলে গেছে। আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হলো ঔষধের কথা। আমি ঔষধ নিয়ে আসলাম, দেখি বৃদ্ধা ঘুমাচ্ছে। আমি বসে রইলাম। একটু পরে ডাক্তার এসেছে, সাথে তানিয়ার মতো মেয়েটাও এসেছে। আমি কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি। ডাক্তার দেখে চলে গেছে। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমি কি রোগীকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, আমি রিলিজ করে দিচ্ছি। ধন্যবাদ। আমি বৃদ্ধাকে নিয়ে তার বাসায় পৌঁছে দিলাম। পরে আর অফিসে গেলাম না। জিনাকে ফোন করে একটা রেস্টুরেন্ট আসতে বললাম। আমি জিনিয়ার জন্য অপেক্ষা করছি। তখনই দেখি তানিয়া একটা ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলছে। আমি সেখানে গিয়ে তার হাত ধরে উঠিয়ে বললাম, তুমি এখানে কি করছো? আরে আপনি কে? আমার হাত ধরেছেন কেন? মেয়ে মানুষ দেখলে হাত ধরে টানতে মন চায়, তাই না? হসপিটালে যা করেছেন এখানেও তাই। বলে একটা থাপ্পড় মেরেছে। আমি কিচ্ছু বলি নাই। মনে মনে ভাবছি বাড়ি গিয়ে এর শোধটা আমি ঠিকই তুলব। তখনই জিনি আসে আমাকে বলে, সুমন, এখানে কি করছো? চলো কোথাও গিয়ে বসি। হ্যাঁ চলো। তখনই তানিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। আমি আর জিনিয়া মিলে গল্প করছি। কিছুক্ষণ পর আমি বাসায় চলে আসলাম। আমরা যখন চলে এসেছি তখনও তানিয়া ওখানে ছিল। আমি বাড়ির ভেতরে প্রবেশ করতেই আম্মু বলল, কি রে সুমন, তুই তানিয়াকে হাসপাতালে নিয়ে যাসনি কেন? কেউ না গেলে আমি কি জোর করে নিয়ে যাবো নাকি? আর আমি না নিয়ে গেলেই বাকি, সে তো নিজে ঠিকই গিয়েছে। কি বলছিস তুই? তানিয়া তোর ঘরে শুয়ে আছে সেই সকাল থেকে। কি বলছেন আপনি? তাহলে আমি কাকে দেখেছি হাসপাতালে? আর রেস্টুরেন্ট ওই মেয়েটাকে? তাহলে কি জানি কাকে দেখছিস আর কি বলছিস। যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি ফ্রেশ হয়ে আসি। বলে চলে আসলাম। ঘরে এসে দেখি মহারানী নিচে শুকিয়ে ঘুমাচ্ছে। এমন দেখেই মাথাটা গরম হয়ে গেল। তানিয়াকে কোলে নিয়ে খাটে শুয়ে দিলাম। তখনই তানিয়া জেগে গেছে। এই, প্রবলেম কি? তুমি কেন নিচে শুয়ে আছো? উপরে এসে তো কি হয়েছে? আপনি তো বলেছেন আপনার বিছানায় হাত না দিতে, তাহলে কিভাবে শুয়ে বলেন? তাই বলে সবসময় নিচে ঘুমাতে হবে কেন? আজ থেকে শুধু রাতে নিচে ঘুমাবে, অন্য সময় না, ঠিক আছে? ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেছি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছু সময় জিনিয়ার সাথে কথা বলে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। বারবার হাসপাতালের আর রেস্টুরেন্টের বিষয়ে মাথা নাড়া দিয়েছে। আর ভাবছি কালের একটা বিহিত করতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙল। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তানিয়া এখনো ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি তানিয়া চা নিয়ে দাঁড়িয়ে আছে। চা খেয়ে নাস্তা করতে চলে আসলাম। সকালে তানিয়ার সাথে কোনো কথা বললাম না। নাস্তা করে অফিসের জন্য রেডি হতে গেলাম, কিন্তু কি মোবাইল, রুমাল, ঘড়ি কোথায় গেল? রাতে তো টেবিলের উপর রেখে দিয়েছিলাম। আমি তানিয়াকে ডাক দিলাম, ও সাথে সাথে চলে এসেছে। আমার মোবাইল, ঘড়ি, রুমাল এগুলো কোথায়? আমি কি করে বলবো আপনার জিনিস কোথায়? দেখো, সবকিছুর একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। আপনার জিনিস আপনি কোথায় রেখেছেন, আর সেই দোষ আমাকে কেন দিচ্ছেন? আমি আবার বলছি, দেখো, ভালো হবে না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, বিনা দোষে দোষ দিলে আমিও কমে ছাড়বো না। বাহ, বউয়ের মুখে দেখি বুলি ফুটেছে। আচ্ছা তাই, কি করবে শুনি? হ্যাঁ, না এভাবে কিছু হবে না, অন্যভাবে কাজ করতে হবে। আচ্ছা তুমি যখন বলছো তুমি নাও নাই, তাহলে আর কি করার, হয়তো জেনে নিয়ে গেছে। থাক, আমি আবার কিনে নেব। ঠিক আছে, এখন আমি আসি। বলে তানিয়াকে কাছে টেনে নিয়ে কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম আর বুকে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ পর তানিয়াকে একটা থাপ্পড় মেরে বললাম, কি এগুলো? হ্যাঁ,
আর কেন বলছো তুমি নাও নাই? মারেন, যত খুশি মারেন, কিছু মনে করবো না। তবে একটা দিন সকালে উঠে কথা না বললে এমন কাজ আমি একবার না 1000বার করব। এই বলেই ও নিচে চলে গেল। আমি ওর চলে যাওয়া দেখছি। ওকে মারাটা বোধহয় ঠিক হয়নি। ধুর, কি ভাবছি এসব। এখন আমি অফিসে যাই, পরে ক্ষমা চেয়ে নেব। আমি রেডি হয়ে অফিসে চলে আসলাম। অনেক কাজ পড়ে আছে, কাজে মন দিলাম। আজ দুপুর আর খেতে চাইনি। বিকেলে কাজ শেষ করে সোজা আব্বুর দোকানে চলে আসলাম। 3-4টা মোবাইল বিক্রি করে বাসার দিকে যাচ্ছি। তখনই দেখি তানিয়া আর একটা ছেলের সাথে বাইকে করে বাড়ির দিকে যাচ্ছে। আমি ওদের ফলো করতে লাগলাম। একসময় আমাদের বাড়ির সামনে তারা থামলো। তানিয়া বাইক থেকে ছেলেটাকে বলল, চাচা চাচিকে নিয়ে আসিস একদিন। ও বাড়ির ভেতরে চলে গেল। আমি আড়াল থেকে সব দেখলাম এবং শুনলাম। ছেলেটা তানিয়ার পরিচিত কেউ হবে। হেলমেট থেকে চিনতে পারেনি। একটু পরে আমিও বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দেখি তানিয়া আর আম্মু কথা বলছে। আমাকে দেখে চুপ হয়ে গেছে। আমি কিছু না বলে উপরে চলে আসলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। হঠাৎই ঘুম চলে আসলো। রাতে তানিয়ার ডাকে ঘুম ভাঙলো। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 11:30 বাজে। মোবাইলটা রেখে তানিয়াকে বললাম, এত রাত হয়ে গেছে, এর আগে কেন ডেকে দাওনি? হ্যাঁ, আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু আম্মু নিষেধ করেছিল। তাহলে এত রাত পর্যন্ত? তখনই আম্মু ডাকছে। বৌমা, সুমনকে ডেকে দাও আর বলো তাড়াতাড়ি খেয়ে আসতে। জি আম্মু, ডেকে দিয়েছি, ফ্রেশ হতে গেছে। আপনি খাবার রেডি করেন, আমরা আসছি। তাড়াতাড়ি আয়। আসছি আমরা। আব্বু কি বাড়ি ফিরেছে? হ্যাঁ, আমি ফিরেছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এই তো চলে এসেছি। সবাই একসাথে খেতে বসলাম, কিন্তু তানিয়া বসলো না। ও খাবার বেড়ে দিচ্ছে। আমি খেতে শুরু করলাম। এই খাবারের স্বাদটা আজ অন্যরকম লাগছে কেন? আমি যেই জিজ্ঞেস করতে যাব তখনই আম্মু বলে, আজ কিন্তু তানিয়া রান্না করেছে। ও, খুব সুন্দর। আমাকে আর একটু দাও তো। মনের অজান্তেই বলে ফেলেছি। খাওয়া শেষ। তখনই আমি আবার জিজ্ঞেস করলাম, আজকে কে রান্না করছে? হোটেল থেকে খাবার আনা হয়েছে নাকি? কেন, তোর বউ তানিয়া রান্না করেছে? পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে তানিয়ার হাতে দিয়ে বললাম, এনাও বকশিস সুন্দর করে রান্না করার জন্য। এই বলে আমি ঘরে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি জানিই না। সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। এসেই দেখি তানিয়া নিচে ঘুমাচ্ছে। আজ ওকে অনেক মায়াবী আর সুন্দর লাগছে। ওর মুখের উপর কিছু চুল ভিড় করেছে, সেগুলো সরিয়ে দিলাম। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে জনম জনম ধরে দেখি। হঠাৎ আম্মু ডাকে হুঁশ ফিরল। ঘড়িতে তাকিয়ে দেখি অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তানিয়া আজ এখন কেন উঠছে না? না, একবার ডেকে দেখি। কাছে গিয়ে ডাকার জন্য মাথায় হাত দিলাম। কি জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে। সাথে সাথে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিলাম। তারপর আম্মুকে ডাক দিলাম, আম্মু তাড়াতাড়ি দিকে আসেন। কি রে, কি হয়েছে, ডাকছিস কেন? আপনি তাড়াতাড়ি আসেন, তানিয়ার খুব জ্বর হয়েছে। তানিয়ার জ্বরের কথা শুনে আম্মু চলে এসেছে আর বলতে লাগলো, কখন থেকে জ্বর এসেছে? ওর ঘুম ভাঙছে না দেখে আমি ডাকতে গিয়ে দেখি শরীর জ্বরে পুড়ে যাইতেছে। তাড়াতাড়ি কর, হাসপাতালে নিতে হবে। এমন অবস্থায় বাড়িতে না রাখাই ভালো। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি, আপনি আসেন। হ্যাঁ, আমি আসছি, তুই তাড়াতাড়ি যা। আমি তানিয়াকে নিয়ে হসপিটালে চলে আসলাম। একটা কেবিনে ভর্তি করে দিলাম। ডাক্তার এসে দেখি রেগে গেল, কিন্তু কিছু না বলে চিকিৎসা দেওয়া শুরু করলেন। কিছু সময় দেখে কিছু ঔষধ নিয়ে আসতে বললেন আর নার্সকে বললেন সরকারি কেবিনে নিয়ে যেতে। আমি ঔষধ নিয়ে আসলাম। ডাক্তার সবকিছু দেখে বললেন, ভয়ের কোনো কারণ নেই, কোনো এক বিশেষ কারণে এমন হয়েছে। তখনই আম্মু এসেছে। এসেই ডাক্তারকে প্রশ্ন করলেন, ডাক্তার, আমার মেয়ের কি হয়েছে আর কখন ঘুম ভাঙবে? কখন ঘুম ভাঙবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে ভয়ের কোনো কারণ নেই, সব সময় হলে ঠিক হয়ে যাবে, আমি দেখে দিয়েছি। এই বলে ডাক্তার চলে গেল। কিন্তু আমার মনে নতুন এক প্রশ্ন উদয় হলো, কে এই তানিয়া? কেন তাকে সরকারি স্পেশাল কেবিনে আনা হলো? এইসব ভাবতে ভাবতে আমি অফিস চলে আসলাম। অফিস থেকে ছুটি নিয়ে আবার হসপিটালে চলে আসলাম। এসে দেখি তানিয়ার ঘুম ভেঙেছে, হাতে স্যালাইন চলছে। আমাকে দেখে আম্মু বললেন, সুমন, তুই বৌমার কাছে থাক, আমি বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে যান, আমি থাকছি। আম্মু চলে গেছে। আমি তানিয়ার পাশে বসে আছি। কিছুক্ষণ পর আব্বু এসেছে। আমি উঠে আব্বুকে বসতে দিলাম। আব্বু বসে তানিয়ার সাথে কথা বলছে। আজকের দিনটা অন্য দিনের চেয়ে ব্যতিক্রম, কারণ আজ কেউ তানিয়ার উপরে রাগ দেখাতে পারছে না। যে মানুষের দু চোখের বিষ এই তানিয়া, সেই মানুষটিও আজ অনেক ভালো ব্যবহার করছে ওর সাথে।
আব্বু তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি দাঁড়িয়ে আছি। তখনই আমার ফোন বেজে উঠল। দেখলাম জিনিয়া কল করেছে। কল রিসিভ করলাম। হ্যালো। হ্যালো, তুমি কোথায় এখন? আমি তো হসপিটালে। কেন? একটু দেখা করতে পারবা এখন? এখনই তো হবে না, তুমি এক কাজ করো, বিকেলে দেখা করি। আচ্ছা ঠিক আছে, বিকেলে ব্রিজের উপরে আসো। ঠিক আছে, আসবো। ফোন কেটে দিলাম। একটু পর আম্মু আসলো দুপুরের খাবার নিয়ে। আমরা সবাই খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তখনই দেখি সেদিনের সেই ছেলেটা তড়িঘড়ি করে রুমের দরজায় এসে দাঁড়ালো। আমাকে দেখে চমকে গেছে। ওকে দেখে আম্মু বললেন, আরে সুহেল, তুমি এসেছো, ভালো হয়েছে। আসো একসাথে বসো, খাবে। ছেলেটার নাম তাহলে সোহেল। যাক, জেনে ভালোই লাগলো। আমি খেয়ে এসেছি, আপনারা খেয়ে নিন, আমি বাইরে আছি। আম্মু, আপনি ওকে চেনেন? কেন চিনবো না? ও তো তোর সেলিম আঙ্কেলের ছোট ছেলে। কেন, তুই চিনিস না? যদি বলি চিনি না তাহলে আমি কথা বলবে। হ্যাঁ, চিনি তো। কি হলো, আসো। না আন্টি থাক, আপনারা খেয়ে নিন। আম্মু খেতে বলেছে, তোমাকে খেতে হবে, বসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসো, বসো। আমরা সবাই খেতে বসলাম। আমি যেই খাবার মুখে দিতে যাব তখনই তানিয়ার কথা মনে পড়লো। এই আমার বউকে রেখেই খাচ্ছি। ছি 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 ছি, এ কেমন কাজ করছি আমি। আমি উঠে গিয়ে তানিয়ার পাশে বসে ওকে খাবার খাইয়ে দিচ্ছি। আমার কাণ্ড দেখে আম্মু হাসতে লাগলে, সাথে সোহেলও। তানিয়া আমার হাতে খেতে একটু লজ্জা পাচ্ছে, কিন্তু না বলার উপায় নেই। ওকে খাইয়ে দিয়ে আমি খেতে বসলাম। আমি খাওয়া শেষ করে তানিয়ার পাশে বসে আছি। তখনই ডাক্তার এসেছে। ওকে দেখে বললেন, আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, আপনারা চাইলে আজকে নিয়ে যেতে পারেন। আমি বাসায় গিয়ে দেখে আসবো। ঠিক আছে, আপনি রিলিজ করে দেন। ওকে, সন্ধ্যায় বাসায় নিয়ে যাবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। ডাক্তার চলে গেছে। আমার ডাক্তার তো সন্ধ্যায় রিলিজ করে দিবে। তাহলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। যা, তবে তাড়াতাড়ি আসিস। আমি আর সুহেল এখানে আছি। আচ্ছা থাকেন, আমি যাই। আমি হসপিটাল থেকে বাইরে এসে জিনিয়াকে ফোন করে দিলাম। আমি কিছুক্ষণ পরে ব্রিজের উপর পৌঁছালাম। দেখি জিনিয়া এসে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে, মন খারাপ কেন? আচ্ছা, তুমি কি চাও বলো তো? কি চাই মানে? আমার বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দিচ্ছে, আমি এখন কি করব? আচ্ছা এই কথা। আচ্ছা, আর একটা মাস ওয়েট করো, আর আমি কাল তোমাদের বাড়ি থেকে কথা বলবো না হয়। সত্যি তুমি আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ সত্যি বলছি, যাব। জিনিয়ার বাড়িতে যাওয়ার কথা শুনে জিনিয়া খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। আরে আর কি শুরু করে, থামো। চলো দুজনে ফুচকা খেতে যাব। হ্যাঁ চলো। দুজনে বসে ফুচকা খাচ্ছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তানিয়াকে নিয়ে বাড়িতে যেতে হবে, তাই আর দেরি করলাম না। জিনিয়াকে বললাম বাড়ি চলে যেতে, ও চলে গেল। আমি হসপিটালের দিকে রওনা হলাম। হাসপাতালে এসে দেখি আম্মু আর তানিয়া দাঁড়িয়ে আছে। আমি কাছে আসতে ঠাস ঠাস করে আম্মু আমার দুই গালে দুটো থাপ্পড় মেরেছে। মারলেন কেন? আমি কি করছি? এত দেরি করে আসলি কেন? কখন থেকে দাঁড়িয়ে আছি জানিস? তাই বলে এত জোরে মারবেন? মেরেছি, আরো মারবো। থাক আম্মু, এখন বাড়ি চলেন, আমার কেমন লাগতেছে। হ্যাঁ আসো। আমি তানিয়াকে ধরে গাড়িতে উঠালাম। আম্মু পেছনে বসেছেন আর তানিয়া আমার পাশে বসেছে। আমি ড্রাইভিং করছি। বাড়িতে ফিরতে রাত 8টা বেজে গেছে। বাড়ি ফিরে খাবার খেয়ে তানিয়াকে নিয়ে ঘরে আসলাম। ওকে ঔষধ খাইয়ে দিয়ে শোয়াই দিলাম। তখনই দেখি জিনিয়া ফোন করেছে। ফোন রিসিভ করলাম। হ্যালো। অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আব্বা বলেছে কাল বিকেলে নাকি ছেলে পক্ষের লোক আসবে। আমি এখন কি করব? মানে আচ্ছা আচ্ছা ওয়েট, তুমি একদমই চিন্তা করো না। কাল সকালে তো? ঠিক আছে, আমি আসছি তোমাদের বাড়িতে। ওকে। আচ্ছা, আমার আব্বু যদি তোমাকে অপমান করে তখন কি করবে? আরে বাবা, এত চিন্তা করো না, আগে এসে কথা বলি, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল এসো। ঠিক আছে, এখন ঘুমাও। ডোন্ট ওয়ারি। ওকে, বাই। বলে ফোন কেটে দিলাম। তানিয়া ঘুমিয়ে পড়েছে। আমি নিচে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। সকালে ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তানিয়া ফ্রেশ হতে গেছে ওয়াশরুমে। আমি বসে রইলাম কিছুক্ষণ। পরে তানিয়া আসলো। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে একসাথে নিচে আসলাম। নাস্তা করছি সবাই একসাথে। তখন আম্মু বলে, সুমন, আমরা আজ একটা বিয়ের অনুষ্ঠানে যাব, তুই সময় মতো চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আসবো। আমি তাহলে অফিসে যাই। ঠিক আছে, যা। আমি রুমে এসে রেডি হয়ে বেরিয়ে আসলাম আর তানিয়াকে বললাম সময় মতো
ঔষধ খেয়ে নিতে। আমি বাইক নিয়ে চলে আসলাম। উদ্দেশ্য জিনিয়াদের বাড়ি, জিনিয়ার আব্বুর সাথে কথা বলা। জিনিয়াকে ফোন করে দিলাম। কিছুক্ষণ পরে চলে আসলাম জিনিয়াদের বাড়ি। কলিং বেল বাজাতেই জিনিয়া দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকতেই জিনিয়ার আম্মু বলে উঠল, আরে সুমন যে, কেমন আছো বাবা? এসো বসো। জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, তুমি বসো, আমি তোমার আঙ্কেলকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি আর জিনিয়া কথা বলছি, তখন জিনিয়ার আব্বু এসেছে। আমি উঠে দাঁড়িয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? জি আমি খুব ভালো আছি। দাঁড়িয়ে আছো কেন? বসো। জি জি আমি বসছি। এদিকে জিনিয়ার আম্মু চা নাস্তা নিয়ে এসেছেন। আমি জিনিয়ার আব্বুকে আমার আর জিনিয়ার বিষয়টি জানালাম। সব বুঝলাম, তবে আমার একটা শর্ত আছে। জি আঙ্কেল বলুন, কি শর্ত? একটা দলিলে সই করতে হবে। তুমি 1 মাসের মধ্যে তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমার মেয়েকে বিয়ে করবে, তার প্রমাণ স্বরূপ দলিলে। ঠিক আছে আঙ্কেল, আপনি দলিল রেডি রাখেন, আমি এক সময় এসে সই করে দিয়ে যাব। আঙ্কেল এখন তাহলে আমি উঠি, অফিসে যেতে হবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। অফিসের কাজে মন দিলাম। কাজ শেষ হলো দুপুর 2টার দিকে। কাজ শেষ করে বাড়ি চলে এসেছি। এসে দেখি সবাই রেডি হয়ে আছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, তখনই তানিয়া এসে বলে, আজ আপনাকে কেমন যেন লাগছে, কোনো কারণে কি মন খারাপ? না আমি ঠিক আছি। একটু রাগী ভাব করেই বললাম, কারণ 1 মাসের মধ্যে তানিয়াকে ডিভোর্স দিতে হবে যে করেই হোক। তাই ওর সাথে এখন থেকে সবসময় খারাপ ব্যবহার করতেই হবে আমাকে। আমাকে দেখেও বুঝতে পেরেছে আমি কিছু একটা নিয়ে চিন্তা করছি, তাই আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? তো কেমন করবো শুনি? আর কেমন করবো না করবো তাকে তোমার কাছে আমাকে শিখতে হবে নাকি? যত সব অশিক্ষিত মেয়ে, যাও এখান থেকে। আমি ঠিক আছি। আমার ভাবসাব দেখে আর কিছু না বলে নিচে চলে গেল। ওকে একা দেখে আম্মু বলে, কিরে সুমন কোথায়? ও জরুরি একটু ফোন এসছে, তাই আমি চলে এসেছি। ও কথা বলে আসবে বলেছে। আমি সিঁড়িতে দাঁড়িয়ে সব শুনলাম। যাক, আম্মুর সাথে কিছু বলেনি। আমাকে দেখে তানিয়া বলে, এই তো চলে এসছে। তাহলে চলো সবাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। আমরা সবাই একসাথে রওনা হলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। 1 ঘন্টা পর বিয়ে বাড়ি পৌঁছলাম। সবাই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকতেই কিছু মেয়ে এসে আমাকে ঘিরে ধরল। আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। এরা আমাকে বড় ভাবছে কেন? কিন্তু পরক্ষণে আমার ভুল ভাঙল। মেয়েগুলো আমার মামাতো বোন আর খালাতো বোন। আমি এক এক করে সবার সাথে কথা বললাম, কিন্তু একজন নেই এদের মাঝে। ওর নাম রিতা। তার মানে রিতার বিয়ে আজ, অথচ আমি জানি না। আমরা সবাই রিতার কাছে গেলাম। দেখি রিতা বউ সেজে বসে আছে। আমাকে দেখেই বসা থেকে উঠে এগিয়ে আসলো আমার দিকে, কিন্তু না, ও তানিয়ার কাছে গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরল। ওদের কাণ্ড দেখে মনের মাঝে প্রশ্ন জাগলো, রিতা তানিয়াকে কি করেছে? হঠাৎ রিতার ডাকে হুঁশ ফিরল। কি রে ভাইয়া, কি ভাবছিস? না কই কিছু না তো। আমার কাছ থেকে লুকানোর চেষ্টা হচ্ছে? তেমন কিছু না, ভাবছি আমি এত তাড়াতাড়ি পর হয়ে গেলাম। মানে কে পর করে দিল তোকে? এই তো তুই তো পর করেছিস। কি বলছিস তুই? আমি কিভাবে পর করে দিলাম? পর করেছিস না তো কি? তোর বিয়ে আর আমাকে বলিসনি, তাহলে আমি পর ছাড়া আর কি? ও এই কথা। আসলে থাক, আর বলতে হবে না। এসে শুরু করে দিয়েছিস, থাম এবার, অনেক ঝগড়া করেছিস। রিতা তুই তোর জায়গায় গিয়ে বস। আচ্ছা বাবু, আপনারা বসেন। আর ভাইয়া তুই আমার সাথে আয়। কোথায়? আমার বিয়ের সময় তুই আমার পাশে থাকবি। ঠিক আছে থাকবো, তবে এখন একটু ঘুরে আসি। আমি মামা আর মামুনিদের সাথে দেখা করে বসে আছি। তখনই দেখি তানিয়া আর সোহেল কথা বলছে। আমাকে দেখতে পেয়ে তারা আলাদা হয়ে গেছে। আমি কিছু বললাম না। আমি উঠে রিতার পাশে গেলাম। তখনই সবাই বলে উঠলো, বর এসেছে, বর এসেছে। সবার সাথে আমিও গেলাম বরকে দেখতে। কাছে যেতেই দেখি বর তো না, একদম রাজপুত্র। আমার মামাতো বোন আর খালাতো বোনেরা গেট আটকে দাঁড়িয়ে আছে। বরপক্ষের কাছে কিছু দাবি করেছে। আমি সামনে যেতেই দেখি 1000 টাকার 2টি নোট রিমির হাতে দিচ্ছে, কিন্তু নিচ্ছে না। আমাকে দেখে টাকা নিতে যাবে, তখনই আমি বলি, টাকা নিবি না, আরো দিতে হবে। আমার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে।
বড় সাহেব একটু ভয় পেয়ে আমার দিকে তাকাতে আমাকে চিনতে পেরে সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আরে সুমন, তুই কতদিন পরে দেখা? হ্যাঁ, প্রায় 3 বছর। কোথায় ছিলি রে এতদিন? দেশের বাইরে ছিলাম। আরে পরে কথা হবে, এখন আমার বোনেরা দাঁড়িয়ে আছে, টাকা দে। পুরো 5,000 দিবি, না দিলে কিন্তু এখানে দাঁড় করে রাখবো, বুঝিনিস? আরে বাবা, দিচ্ছি, এই নাও তোমাদের 5,000 টাকা। রিমি, হয়েছে তো এখন? আচ্ছা তাহলে রিমি, তোমার দুলাকে নিয়ে এবার যাও। বলা মাত্রই রিমি বরের হাত ধরে নিয়ে চলে গেল। আরে আমি তো বরের নামটাই বললাম না। বরের নাম হচ্ছে আসিফ কবির, আমার সব থেকে কাছের বন্ধু। রিমি আসিফকে নিয়ে বরের আসনে বসিয়ে দিল। আমি রিতার পাশে দাঁড়িয়ে রিতাকে বললাম, তোর বরটা যে হয়েছে না, আমি মেয়ে হলে তোর আগে ওকে বিয়ে করে ফেলতাম। অনেক বলেছিস, এবার থাম একটু। আচ্ছা থামলাম, আর একটা কথা বলবো না, যা। আমি রিতার পাশে বসে আছি। কিছুক্ষণের মধ্যে কাজী চলে এসেছেন বিয়ে পড়ানোর জন্য। আমি বসে আছি, হঠাৎ রিতা আমার হাত ধরলো অনেক শক্ত করে। মনে হচ্ছে কেউ ওকে জোর করে নিয়ে যাচ্ছে। কাজী কাজীর কাজ করে চলে গেল। আমি রিতাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার হাতে তো শক্ত করে ধরলি কেন? আমার অনেক ভয় করছিল তাই। আচ্ছা তাই বুঝি, তোরা ওর ভয়ও আছে? আচ্ছা তুই থাক, আমি আসছি বলে চলে আসলাম। এদিকে তানিয়া আমাকে খোঁজ করছে। আমি তানিয়ার কাছে যাচ্ছি, তখনই দেখি কিছু ছেলে তানিয়াকে বিরক্ত করছে। আমি কাছে গেলাম, তখনই তানিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি তানিয়াকে ছাড়িয়ে ছেলেগুলোকে চড় থাপ্পড় মেরে বিদায় করে দিলাম। এদিকে অনুষ্ঠান প্রায় শেষের পথে। আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার বউকে বরের হাতে তুলে দেওয়ার পালা। আমরা সবাই গাড়ির কাছে আসলাম। রিতা প্রচুর কান্না করছে। ও কান্না থামিয়ে বলে, সুমন কোথায়? ওকে তো দেখছি না, কোথায় গেছি ও? আমি এই তো এখানে বলেই কেঁদে দিয়েছি। রিতা এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আজ আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি, ভালো থাকিস ভাই, আর আমার জন্য দোয়া করিস। হাই পাগলি, কে বলেছে দূরে চলে যাচ্ছি? তোকে দূরে যেতে দিলে তো যাবি। আমি আগে যেমন তোর কাছে ছিলাম তেমনই আছি, আর তেমনটাই থাকবো। আর হ্যাঁ, তোর শ্বশুর শাশুড়ির প্রতি যত্নশীল হবি, আর আসিফের দিকে খেয়াল রাখবি। এখন যা, গাড়িতে ওঠ, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি, তার আগে তুই আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধর। আমি রিতাকে জড়িয়ে ধরে কাঁদছি, রিতাও কাঁদছে। কিছুক্ষণ পরে আসিফ বলে, অনেক কেঁদেছিস, এবার থাম। আসিফের কথায় আমাদের হুঁশ ফিরল। হ্যাঁ রিতা, এবার যাব। আর আসিফ আমার একমাত্র প্রাণের বন্ধু, আমার সুখ দুঃখের সাথী। আমার বোনকে তোর হাতে তুলে দিলাম। কোনোদিন যেন কোনো কারণে ওকে একটু অবহেলা করবি না, প্লিজ। কোনো সমস্যা হলে আমাকে জানাবি। চিন্তা করিস না, আমি তোর বোনকে রাজরানী করে রাখবো, দেখিস। এবার তাহলে যেতে পারিস। রিতা বোন আমার, আর কাঁদিস না। আমি কাল তোকে দেখে আসবো। এবার যা, গাড়িতে উঠ। রিতাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা সবাই বাড়ির ভেতরে চলে আসলাম। সবাই চুপ, কিন্তু রিতার আম্মু কেঁদেই চলেছে। আমি মামনির কাছে গিয়ে কিছু সময় বোঝানোর পরে একটু শান্ত হলো। আমি মামা, মামনি, মামাতো ভাই বোনদের কাছ থেকে বিদায় নিয়ে এলিলাম। সবাই বলল আজ রাতটা এখানে থেকে সকালে চলে যেতে, কিন্তু থাকলাম না। আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি যেতে যেতে 3টা বেজে গেছে। ঘরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আর ভাবছি কাল থেকে শুরু হবে আমার মিশন। যে করেই হোক তানিয়াকে ডিভোর্স দিতেই হবে। হঠাৎ রিতার কথা মনে পড়লো। ওর সাথে কাটানো দিনগুলি, ওর সাথে কত দুষ্টুমি করেছি ছোট্ট থাকতে। রিতার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। সকালে ঘুম ভাঙলো তানিয়ার ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম একেবারে অফিসের জন্য। নিচে এসে নাস্তা করে বেরিয়ে আসলাম। অফিসে এসে কাজ করছি, হঠাৎ দেখি রিতা অফিসের মধ্যে ঘোরাঘুরি করছে। আমি রিতার কাছে এলাম আর বললাম, কি রে রিতা, তুই এখানে কখন এলি? আর এখানে আসার কারণ কি? মিস্টার সুমন, আমি এই অফিসের মালিকের একমাত্র ছেলে মিস্টার আসিফ কবির স্ত্রী, সুতরাং আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন, বুঝেছেন মিস্টার সুমন? আচ্ছা আচ্ছা, জি ম্যাম, বুঝেছি। আরে একটু মজা করলাম, মাথা নিচু করছিস কেন? কেমন আছিস তাই বল। ভালো, যে ভয়ে পাইয়ে দিয়েছিস তাদের ভালো থাকা। তা আসিফ কোথায়? কোথায় আর থাকবে,
আছে রুমে, চলো রুমে যাই। হ্যাঁ চল। আমি আর রিতা আসিফের রুমে গেলাম। আমাকে দেখে তো আসিফ অবাক। আরে সুমন, তুই এখানে কখন এলি? স্যার আমি তো ঠিক সময় মতো চলে এসেছি। কিরে, তুই আমাকে স্যার বলছিস কেন? স্যারকে তো স্যারই বলা উচিত, তাই না? স্যার স্যার আর কি বলবো। তার মানে তুই এই অফিসে জব করিস? জি স্যার, আমি এই অফিসের ম্যানেজার পদে আছি। শোন সুমন, তুই যদি আর একবার স্যার বলিস, তোকে আমি কি করবি শুনি? হ্যাঁ যাক, ভালো হয়েছে, মাঝে মাঝে নাক ডেকে ঘুমানো যাবে। কি বলো রিতা? জি না স্যার, নাক ডাকা চলবে না। যদি নাক ডাকা হয় নাক কেটে দেব। এই তো কাজের মতো কথা বলেছিস। আর এই স্যারটার অফিসের নিয়ম অনুযায়ী ম্যানেজার অফিস মিস করলেও কোম্পানির মালিক অফিস মিস করতে পারবে না। আচ্ছা আমি এখন যাই, হ্যাঁ হাতে অনেক কাজ আছে, করতে হবে। বাই। ওকে যা, আমরা একটু পরে বের হব, একটু পরে আব্বু আসবে। আচ্ছা যা, সাবধানে যাস। ওরা চলে গেল, আমি কাজে হাত দিলাম। কাজ শেষ হলো বিকালের দিকে। অফিস থেকে বের হয়ে জিনিয়াদের বাড়ির পথে রওনা হলাম। যেতে যেতে একটা জ্যামে পড়লাম। হঠাৎ দেখি সোহেল আর তানিয়া কোথায় যেন যাচ্ছে। আমি ফোন বের করে কিছু ছবি তুলে নিলাম, যাতে করে অস্বীকার করতে না পারে আর ডিভোর্স দিতে সহজ হয়ে যায়। এরই মধ্যে আমি আবার বাইক চালাতে শুরু করলাম। জিনিয়াদের বাড়ি পৌঁছে কলিং বেল চাপতে জিনিয়ার আম্মু দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকলাম। জিনিয়া একটা কাগজ নিয়ে এসে বলে, এই নাও, এই কাগজে একটা সাইন করে দাও। হ্যাঁ দাও। আমি কাগজ হাতে নিয়ে ভালো করে পড়লাম, সব ঠিক আছে। আমি সইও করে দিলাম। জিনিয়া কাগজটা আমার হাত থেকে নিয়ে নিল। আমি চলে আসলাম। বাড়িতে এসে কলিং বেল টিপতেই তানিয়া দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে নিচে এসে বসলাম। একটু পরে তানিয়া চা করে আনলো। আমি বললাম, আম্মু কই গেছে? আম্মু একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা এখান থেকে যাও, আমি একটু একা থাকবো। তানিয়া চলে গেছে। আমি ফোন বের করে ছবিগুলো দেখতে থাকলাম। একটু পরে আম্মু আসলো, সাথে একজন মহিলা এসেছে। আম্মু আমাকে বললেন, সুমন, দেখে বলতো কে ইনি? চিনতে পারছি না। কে ইনি আম্মু? ভালো করে ভেবে দেখো। আমি চিন্তা করছি কে হতে পারেনি, আর আমাদের বাড়িতে কেন। চেনার চেষ্টা করছি। হঠাৎ আমার এক দুঃসম্পর্কে ফুপির কথা মনে পড়লো। হ্যাঁ ইনিই তো, আর রাহেলা আন্টি। আমি চিনেছি, কিন্তু আপনি কোথা থেকে আসলেন? আর আপনি এতদিন কোথায় ছিলেন আমাদের ছেড়ে? আর বলিস না, সিলেট মেডিকেল কলেজের শিক্ষিকা আমি। দেশের আসার সময় পাই না, তাই এতদিন নিখোঁজ ছিলাম। আচ্ছা আপনি এত নিষ্ঠুর কেন বলেন তো? মানে আমাদের কথা কি একদিনও মনে পড়েনি? আপনার সাথে আর কথাই নেই, জান। ওরে আমার সোনার ছেলে, অনেক রাগ করেছিস আমার উপর? হ্যাঁ রাগ তো করবোই, করবো না কেন? কিরে সুমন, তানিয়া কোথায়? আছে কোথাও, খুঁজে দেখেন। যা তো, একটু দেখে আয় তো কি করছে মেয়েটা। আচ্ছা ঠিক আছে বলে আমি চলে আসলাম রুমে। এসে দেখি তানিয়া যেন কার সাথে ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোন কেটে দিল। আমি গিয়ে ওর হাত থেকে ফোন নিয়ে দেখি জান বলে সেভ করা। আর কতদিন চলবে লুকোচুরি? হ্যাঁ, এর থেকে ভালো তুমি আমার ঘর থেকে নেমে যাও, এতেই ভালো। কি বলছেন এসব? ঠিকই বলছি, তোমার মতো একটা অশিক্ষিত মেয়েকে নিয়ে ঘর করতে আমার পক্ষে পসিবল না। দেখেন, আমাকে অশিক্ষিত বললে ভালো হবে না, কিন্তু আমি লেখাপড়া কম জানি তার মানে এই না যে আমি অশিক্ষিত। হ্যাঁ অনেক হয়েছে, এখন আমার চোখের সামনে থেকে জাস্ট দূর হও। আমি ওকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছি। ওর নিচে চলে গেল। আমি দেখি রাহেলা আন্টিকে সে দেখেই সালাম করলো। আমি ভাবলাম আম্মু হয়তো আগে থেকে বলে রেখেছিল। আমি ঘরের দরজা লক করে শুয়ে পড়েছি। রাত 11টার দিকে দরজা খুলে দেখি তানিয়া দরজার কাছে বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি কিছু না বলে নিচে আসলাম। খুব ক্ষুধা লেগেছে, তাই খাবার টেবিলের কাছে গেলাম। দেখি খাবার রেডি করাই আছে। আমি খেতে বসলাম। খাওয়া শেষ করে আবার রুমে এসে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি অ্যাজ ইউজুয়াল বলতেই পারবো না। সকালে ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে আজ অনেক দেরি করে বাসা ফিরলাম। রুমে এসে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হলাম। নিচে এসে দেখি আম্মু আর আন্টি নাস্তা রেডি করছে। আমাকে দেখে আন্টি বলে, এই সুমন আয়, আজ আমি নিজের হাতে নাস্তা তৈরি করেছি। হ্যাঁ আসছি। আমি নাস্তা করে বেরিয়ে পড়লাম। বাইক নিয়ে অফিসে চলে আসলাম। কাজে হাত দিলাম, কিন্তু কাজে মন বসছে না। তাই একটু মনটা ফ্রেশ করার জন্য ঘুরতে বের হলাম। জিনিয়াকে ফোন করে একটা রেস্টুরেন্টে আসতে বললাম। 30 মিনিট পরে জিনিয়া আসলো। আমি আর জিনিয়া বসে কথা বলছি, তখনই তানিয়া এসে জিনিয়াকে থাপ্পড় মারলো আর বলতে লাগলো,
নির্লজ্জ মেয়ে, তোমার কি একটু লজ্জা নেই নাকি? হ্যাঁ, অন্যের বরের সাথে ঘুরছো। আর আপনার কি সমস্যা? ঘরে সুন্দরী বউ রেখে এই চুল পাকনা বুড়ির সাথে কি? হ্যাঁ, কি বলছো এসব? আর এখানে কি কে আসতে বলেছে এখানে তোমাকে? আর তুমি জিনিয়াকে মারলে সাহস কোথায় পেলে? আমি একা এসেছি। আমি আপনার অফিসে যাচ্ছিলাম আপনার এই ফাইলটা দিতে। রাস্তায় দেখে আপনি এইদিকে আসছেন, আর এখানে এসে দেখি এই মেয়ের সাথে আপনি কথা বলছেন। আমি আপনাদের অনেক কথা শুনেছি, এখন চলেন আমার সাথে। বলেই আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আমি কিছু না বলে সোজা ওকে বাড়িতে নিয়ে আসলাম। রুমে এনে ঠাস ঠাস দুটো থাপ্পড় মেরে খাটের উপর ফেলে দিলাম আর বললাম, আমি যার সাথে কথা বলি না কেন তাতে তোর কি? তুই আমাকে শাসন করার কে? আর যদি কোনোদিন বেশি বাড়াবাড়ি করিস তখন বুঝবি কত দিনে কত মাস যায়। ওকে ঘরে রেখে আমি বাইরে এসে জিনাকে ফোন করে তানিয়ার হয়ে ক্ষমা চেয়ে নিলাম। আজ আর অফিসে যাব না, আমার ভালোও লাগছে না, তাই ভাবলাম আসিফদের বাড়ি থেকে ঘুরে আসি। বাইক নিয়ে আসিফদের বাড়ি যাচ্ছি। 1 ঘন্টা পরে আসিফদের বাড়িতে পৌঁছালাম। দেখি রীতা আর আসিফ ভেতরে ঢুকেছে। আমাকে দেখে ওরা একটু অবাক হলো। আমিও ওদের সাথে ভেতরে ঢুকলাম। আমাকে বসতে বলে রীতা রুমে গেল আর আসিফ গেল ওর আম্মুকে ডাকতে। আমি বসে রইলাম। একটু পরে আসিফ ওর আম্মুকে নিয়ে আসলো। একই দেখছি আমি, আন্টি এখন নিজে হাঁটতে পারছে না, হুইল চেয়ারে বসে থাকে। আমি আন্টিকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, আমি তো ভালো আছি। আসিফের আম্মু রীতাকে ডাক দিলেন। রীতা চা নিয়ে হাজির। আমি, আসিফ, রীতা আর আন্টি সবাই একসাথে চা খেলাম। অনেক কথা হলো আন্টির সাথে। আন্টি দুপুরে খেয়ে যাওয়ার জন্য বাধ্য করে, আমি আর না করতে পারলাম না। দুপুরে খেয়ে প্রায় বিকেলের দিকে চলে আসলাম। বাড়িতে আসতে দেখি কি সবাই নীরব হয়ে বসে আছে। আমি একটু অবাক হয়ে গেলাম, সবাই থাকলেও একজন নেই। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে আজ? সবাই তো নীরব কেন? আর তানিয়া কোথায়? ওকে যে দেখছি না। বলেই ডাকা শুরু করলাম, তানিয়া, আয় তানিয়া, তানিয়া। ডেকে লাভ নেই, সে বাড়ি নেই। বাড়ি নেই মানে? কোথায় গেছে? বলে যায়নি কোথায় গেছে। আমি জানতাম এমন কিছু হবে। আমি বিয়ের আগেই বলে দিছিলাম আমি কোনো কেউ অশিক্ষিত মেয়েকে বিয়ে করবো না, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। এখন বুঝেন? এখন এসব বাবার সময় না, আগে তানিয়াকে খোঁজা দরকার। আপনি খুঁজে বেড়ান, আমি পারবো না। পারবি না মানে? ও তোর বউ। বউ? আমি কোনো অশিক্ষিত মেয়েকে বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানতেও পারবো না। আর তাছাড়া কয়েকদিন পর আমি ওকে ডিভোর্স দেবো। কি বলছিস তুই এসব? ঠিকই বলেছি, আমি ওকে ডিভোর্স দিয়ে জিনিয়াকে বিয়ে করবো। তোর যা ইচ্ছে কর, আমি গেলাম তানিয়ার খোঁজে। এই বলে আম্মু চলে গেল। আমি বসে আছি, খুব টেনশন হচ্ছে অবশ্য ওর জন্য। যদিও মনে মনে ওকে অনেক ঘৃণা করি, তবুও এখন তো ওই আমার বিবাহিতা স্ত্রী। মনকে মানাতে পারছি না। এদিকে আম্মু গেছে ওকে খুঁজতে। আব্বা চোখের সামনে বসে রাগে গজ গজ করছে। এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে, হ্যালো সুমন, তুমি তাড়াতাড়ি নিউ নাইট ক্লাবে চলে আসো, এখানে তোমার তানিয়া আছে, ওর খুব বিপদ, তুমি ওকে বাঁচাও। এই বলে ফোন কেটে দিল। আমি আর দেরি না করে নিউ নাইট ক্লাবে চলে গেলাম। একটা অচেনা মেয়ে আমাকে বলল, স্যার আসেন আমার সাথে দ্বিতীয় তলায়, আজ আপনি আমার পার্টনার। মানে কি? আমি এখানে আমার স্ত্রীর খোঁজে এসেছি, আমি কেন আপনার সাথে যাব? এখানে কেউ খালি নেই, সবাই কাজে ব্যস্ত। অন্য কাউকে খুঁজো, আমি পারবো না। বলে আমি ভেতরে ঢুকলাম। দেখি সবাই ডান্স করছে, কিন্তু ক্লাবের এক কোণে অনেকগুলো ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। ছেলেগুলোর সাথে একটা মেয়েও ছিল, কিন্তু মেয়েটার মুখ বাঁধা যাতে কেউ চিনতে না পারে। আমি তাদের কাছে যেতেই মেয়েটা চলে গেল। আর যে মেয়েকে ওরা ডিস্টার্ব করছিল সেই মেয়েটা ছিল তানিয়া। আমাকে দেখেই তানিয়া আমাকে জড়িয়ে ধরল। ছেলেগুলো তানিয়ার হাত ধরতে যাবে, তখনই আমি বলি, আস্তে, কি করছো তোমরা? দেখছো না মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছে? তাতে কি, আজ আমাদেরকেও জড়িয়ে ধরবে। তা কি করে হয়? আর যে আমাকে একবার জড়িয়ে ধরে তাকে আর কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। বলে তানিয়াকে বুকে জড়িয়ে ধরে ছেলেগুলোকে চড় থাপ্পড় মারতে লাগলাম। একসময় ওরা সবাই পালালো। আমি তানিয়াকে নিয়ে বাড়ি ফিরলাম। তানিয়া দেখে আম্মু অনেক খুশি, কিন্তু জেরা করার কথা ভুল হলো না। তানিয়া, তুমি আজ সারাদিন কোথায় ছিলে? আর এত রাত পর্যন্ত কার সাথে ছিলে? আম্মু, আমি সুমনের অফিসে যাচ্ছিলাম একটা সিএনজিতে করে। আমার সাথে একটা মেয়ে উঠলো। কিছু দূর যাওয়ার পর আমি আর কিছুই জানি না। যখন জ্ঞান ফিরল দেখি আমি একটা অন্ধকার ঘরের ভেতরে।
কিন্তু বাইরে কেউ নেই, আমার হাত পা বাঁধা ছিল। তারপর সেই মেয়েটার সাথে অনেকগুলো ছেলে আমাকে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। তার কিছুক্ষণ পরে উনি যায়, ওখানে গিয়ে আমাকে ওই নরপিশাচদের হাত থেকে আমাকে বাঁচায়। আজ যা যা হয়েছে সব বললাম। তুমি কেন সুমনের অফিসে যাচ্ছিলে? আম্মু, আমি একটা ফোন কিনবো, তাই ভেবেছিলাম সুমনের সাথে গেলে ভালো হবে। একদম মিথ্যা কথা বলবো না, যা সত্য তাই বলো। আমি সত্যি বলছি। আর কত অভিনয় করবে শুনি? কিসের অভিনয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আমি আমার মোবাইল বের করে ছবিগুলো দেখিয়ে বললাম, এই হলো তুমি, আর আমার অফিসে যাচ্ছিল আমাকে সাথে করে মোবাইল কেনার জন্য। দেখি তানিয়া একদম চুপ হয়ে গেছে। আম্মু ছবিগুলো দেখে বলে, তুমি এত বড় অভিনেত্রী, তোমার একটুও বুক কাঁপলো না এমন অভিনয় করতে? এই ছেলেটা কে? আম্মু, ও আমাদের গ্রামের ছেলে, একসাথে পড়তাম। পথে আমি একা দাঁড়িয়েছিলাম, তখন ওর সাথে দেখা হয়ে যায়। ও আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে চৌরাস্তার মোড় পর্যন্ত লিফট দেয়। আর কোনোদিন যেন এমন আর না দেখি। এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। আমি আর তানিয়া চলে এসে ফ্রেশ হয়ে খেতে আসলাম। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তানিয়া এসে আমাকে বলল, আপনি ছবিগুলো কখন তুলেছেন আর কোথা থেকে? তো লজ্জা করছে না এই কথা জিজ্ঞেস করতে? একটা কথা বলবো, আমার একটা ফোনের খুব দরকার, যদি কিনে দিতেন খুব খুশি হতাম। ফোন কিনবে? হ্যাঁ, ফোন দাঁড়াও, তোমাকে আমি ফোন কেনাচ্ছি বলে আমি ওকে মারতে লাগলাম। মার খেয়ে মেঝেতে পড়ে আছে। আমি আবার শুয়ে পড়লাম। কখন ঘুমিয়েছি বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তানিয়া মেঝেতেই পড়ে আছে। সাথের মুখটা শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে পড়েছে, আর মনে হচ্ছে ওর গোলাপি রঙের ঠোঁট কেটে গেছে। আজ আমার অনেক খারাপ লাগছে। ওর মায়াবী মুখটা আজ শুকিয়ে গেছে। বুকের বা পাশটা কেমন কেমন করছে। মনে হচ্ছে আজ আমি কিছু হারিয়ে ফেলেছি। তারপরও মনটাকে শান্ত করে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি তানিয়া ঘরে নেই। নিচে গেলাম দেখতে, কিন্তু কোথাও নেই। তাহলে কেউ চলে গেছে এই বাড়ি ছেড়ে? দূর, কিসব ভাবছি আমি। আমি অফিসের জন্য রেডি হয়ে নিচে এসে দেখি তানিয়া আর আম্মু কথা বলছে। আমার দেহ পরাণ ফিরে পেল। আমি কাছে গিয়ে তানিয়াকে জোরে একটা থাপ্পড় মারলাম আর বললাম, সাত সকালে কোথায় গিয়েছিলে? আমি ছাদে ছিলাম, আম্মুর সাথে বাড়ির কথা বলছিলাম। আর যেন এমন না দেখি, আর যদি দেখি তাহলে সেদিনই হবে এই বাড়িতে তোমার জন্য শেষ দিন। মনে থাকে যেন। একদিকে মোটা খুব খারাপ, অন্যদিকে ও আজ আমার জন্য চা করে দেয়নি, তাই রাগটা কন্ট্রোল করতে পারেনি। আমি নাস্তা না করে বেরিয়ে আসলাম। আম্মু নাস্তা করে যেতে বলল। আমি নাস্তা করলাম না। অফিসে এসে কাজে মন দিলাম, কিন্তু মন বসছে না। অনেক কষ্ট করে দুপুর পর্যন্ত কাজ করলাম। দুপুরে বেরিয়ে পড়লাম। কিছু খেয়ে চলে গেলাম মোবাইলের দোকানে। একটা ভালো ব্র্যান্ডের মোবাইল কিনে বাড়ি নিয়ে ফিরে আসলাম। রুমে এসে দেখি তানিয়া শুয়ে আছে। আমি ওকে ডাক দিলাম, কিন্তু ও উঠল না। আমি ওকে আবার ডাক দিলাম, তবুও কোনো সাড়া পেলাম না। তানিয়াকে 3 বার ডাকার পর ওর ঘুম ভাঙল, কিন্তু উঠে বসতে পারছে না। মনে হয় শরীর খারাপ। আমি কাছে গিয়ে ওকে উঠালাম। কি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। কি হয়েছে? জ্বর কখন আসলো? কখন এসেছেন আপনি? এসেছি একটু আগে, কিন্তু তোমার তো অনেক জ্বর। নিচে শুয়ে আছো কেন? কই জ্বর আমার? কিছু হয়নি। দেখি সরেন, চা করে আনি। তুমি এখানে শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছে ফোন করছি, এসে দেখে যাবে, কেমন? আমার কিছু হয়নি, আপনি সরেন, আমার কাজ আছে। আমি কি বলেছি তোমার কথা কানে যায়নি? আপনি কি আমাকে হুকুম করছেন? যদি তাই মনে হয় তবে তাই, হুকুম করছি আমি। আপনি আমাকে হুকুম করার কে? আপনি আমার কেউ না, আপনি সরেন। বলে তানিয়া আমাকে ফেলে দিয়ে উঠে চলে গেল। আমি আর কিছুই বললাম না। আমি ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছি। এমন সময় তানিয়া আমাকে বলে, আচ্ছা, একটা কথা বলবো? কি কথা? আমি যদি কোনোদিন হারিয়ে যাই তাহলে কি আপনি আমাকে খুঁজবেন? মানে এটা কেমন কথা? এখন এসব কেন বলছো? বলেন, খুঁজবেন কিনা? জানি না, তবে তুমি চলে গেলে আমি খুশি হব। তাহলে সোহেলের সাথে আমাকে দেখলে কেন আপনি এত রেগে যান? ওই সোহেলের কথা আমার সামনে বলবে না, ওকে আমার একদমই সহ্য হয় না। কিন্তু কেন? কি অপরাধ করেছে ও? জানি না, তবে আমি ওকে সহ্য করতে পারি না। কেন সহ্য করতে পারি না? কি দোষ করেছে ও? কিছুই করেনি, আমি এমনিতেই ওকে সহ্য করতে পারি না। আচ্ছা তুমি একটু বসো তো, আমি আসছি। কোথায় যাচ্ছেন? আসছি, একটা গিফট আছে তোমার জন্য। আচ্ছা, যান। গিফটের কথা শুনে ও অনেক খুশি। আমি মোবাইলটা নিয়ে নিচে এসে তানিয়ার হাতে দিলাম, কিন্তু ও নিতে যাচ্ছে না। ও বলে, কাল এই মোবাইলের জন্য আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, আমি নিতে পারবো না।
আমি গতকালের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দায়মুক্ত করো। বলে আমি তানিয়াকে কাছে এনে বুকে টেনে নিলাম, কপালে আলতো করে চুমু এঁকে দিলাম আর বললাম, পাগলি বউ আমার, কাল রাতের জন্য আমার উপর খুব রাগ করেছে। বলে আবার একটা চুমু দিলাম ওর ঠোঁটের নিচের তিলটাতে। ও লজ্জা পেয়ে দৌড়ে চলে যাবে, কিন্তু যেতে পারলো না, মাথা ঘুরে পড়ে গেছে। আমি ওকে ধরে ফেলেছি। আরে আমার তো মনেই নেই ওর যে প্রচন্ড জ্বর, এক্ষুনি ডাক্তারকে জানাতে হবে। আমি ডাক্তারের কাছে ফোন করে দিলাম। আমি তানিয়াকে নিয়ে রুমে এসে ওকে শুইয়ে দিলাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। অনেকক্ষণ দেখে কিছু ঔষধ আনতে বললেন। আমি ঔষধ আনতে চলে গেলাম। ঔষধ এনে দেখি আম্মু তানিয়ার মাথায় পানি দিয়ে দিচ্ছেন। আমি তানিয়ার পাশে বসলাম আর বললাম, আম্মু আপনি তানিয়ার জন্য কিছু খাবার আনেন, ওর ওষুধ নিয়ে এসেছি, এখনই খাওয়াতে হবে। আচ্ছা আনছি, তোরটাও আনছি। আম্মু চলে গেছে। তুমি আমাকে এখনো ক্ষমা করোনি, তাই না? কোনো স্বামী কোনো দিন তার স্ত্রীর কাছে অপরাধী হয় না, আর আমি আপনাকে কালই ক্ষমা করে দিয়েছি। আমার লক্ষ্মী বউ। বলে আবারও জড়িয়ে ধরলাম। মনে হয় অনেকক্ষণ জড়িয়ে ধরে আছি আমরা। হঠাৎ আম্মুর ডাকে হুঁশ ফিরল। তানিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আম্মু বলেন, অনেক হয়েছে, এবার ছাড় তোরা, ভাত এনেছি, খেয়ে নে। কখন আসলেন আপনি? অনেকক্ষণ। ও আচ্ছা, দেন ভাত দেন। নে, আর একটা কথা, তোদের এই বাঁধন যেন চিরদিন টিকে থাকে, কখনো যেন ছুটে না যায়। আম্মু আপনি এখন জানতো। আম্মু চলে গেছে। আমি ভাত নিয়ে তানিয়াকে খাইয়ে দিলাম, ঔষধ খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আমিও যে কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না। সকালে উঠে দেখি 9টা বাজে। এত বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে গেলাম। অফিসে এসে দেখি নতুন এক মেয়ে জয়েন করেছে, কিন্তু তাকে চেনা যাচ্ছে না। সে যথেষ্ট পর্দা করে এসেছে। আমি ভেতরে যেতেই তিনি আমাকে ওয়েলকাম বলে অভিনন্দন জানালেন। আমি তার সাথে পরিচিত হয়ে আমার রুমে এসে কাজে হাত দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, এখন খেতে যেতে হবে। আমি বের হব তখনই হৃদা এসে আমাকে বলে, সুমন আয় খেতে আয়, আমি তোদের জন্য খাবার এনেছি। তুই কেন কষ্ট করতে গেলি? আমি তো বাইরে থেকে খেয়ে নিতাম। হ্যাঁ, তুই তো বাইরে থেকে খেয়ে আসতিস, কিন্তু ভাবি কি খাবে আমি খাবার না আনলে? ভাবি মানে কে তোর ভাবি? আজ যে নতুন জয়েন দিয়েছে। উনি তোর কেমন ভাবি? ভাবি আমার কেমন হয় পরে বলবো, এখন চল। হ্যাঁ চল খেয়ে নে। বলে চলে গেলাম। দেখি নতুন ম্যাম এখনো কাজ করছে। রীতা বলে, তানি আয় খাবার এনেছি, খেয়ে নে। রাখ, আসছি। এই ম্যাম না তোর ভাবি? তাহলে তুই করে বলছিস কেন? আগে বন্ধু তারপর ভাবি, বুঝলি? তুই খাওয়া শুরু কর, আমি বেড়ে দিচ্ছি। আচ্ছা দে, আজ অনেক ক্ষুধা লাগছে, সকালে খেয়ে আসেনি তো তাই। আমার খাওয়া শেষ, তারপরও ম্যাম ওঠেনি। আমি চলে আসলে তিনি উঠেছেন। আমি আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে রাত 8টা বেজে গেছে। আর একটা ফাইল চেক করলেই শেষ। এমন সময় ম্যাম দরজায় এসে বলল, কি ব্যাপার সুমন সাহেব, বাড়ি কখন যাবেন? এই তো আর একটু কাজ আছে, সেটাই বের হবো। তাহলে আপনি থাকেন, আমি বের হই। আচ্ছা যান, আমি আসছি। ম্যাম চলে গেছেন। আজ কিছু পণ্যের ডিল দিয়েছি, তাই আমার একটু দেরি হচ্ছে। কাজ শেষ করে বাড়ি আসতে 10টা বেজে গেছে। ভেতরে প্রবেশ করতে তানিয়া আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো ভয় পেয়ে গেছি। আমি বললাম, হ্যাঁ কি হলো? এইভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে? আমি তো ভয় পেয়ে গেছি। এবার ছাড়ো, আমি ফ্রেশ হয়ে আসি। এত দেরি করলেন কেন? আমার ভয় করছিল। একা একা কেউ এত বড় বাড়িতে থাকতে পারে? তুমি একা মানে? আম্মু আব্বু কোথায়? আম্মু আর আব্বু মামাদের বাড়িতে গেছে, কাল আসবে বলেছে। ও আচ্ছা আচ্ছা, আমি ক্ষমা চাচ্ছি দেরি করে আসার জন্য। ক্ষমা করা যায় কি? না, ক্ষমা নেই, আজ ক্ষমা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। বলে বাইরে চলে আসছি, তখনই তানিয়া জোরে চিৎকার দিয়ে আমাকে পেছন থেকে আবারও জড়িয়ে ধরেছে আর বলল, এই কোথায় যান আমাকে একা রেখে? তুমি তো আমাকে ক্ষমাই করনি, তাহলে এখানে থেকে কি লাভ? সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। ঠিক তো, ক্ষমা করেছো? হ্যাঁ করেছি। এখন যান, ফ্রেশ হয়ে আসেন, খাবার দিচ্ছি। আমি চলে আসলাম ফ্রেশ হতে। মেয়েটা যে এত মায়াবী, যতই দিন যাচ্ছে ততই ওর মায়ায় পড়ে যাচ্ছি। যতদিন যাচ্ছে ততই ওকে কাছ থেকে আরো কাছে পেতে মন যাচ্ছে, কিন্তু ওকে একটুও মন থেকে মেনে নিতে পারছি না। যখনই ভাবছি সবকিছু ভুলে নতুন করে সংসার সাজাবো, তখনই নিজের স্বার্থপর আত্মা বাধা দিচ্ছে।
ফ্রেশ হয়ে এসে দেখি জিনিয়া ফোন দিয়েছে 5 বার। আমি কল ব্যাক করলাম। ওপাশ থেকে, কি ব্যাপার সুমন, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি হয়েছে? কই কিছু হয়নি তো। প্রায় 1 সপ্তাহ কথা হয়নি জিনিয়ার সাথে। তাহলে এতদিন কথা বলনি কেন? আসলে আমি কাজে খুব ব্যস্ত ছিলাম, তাই সময় পাইনি। ও বুঝলাম। আচ্ছা সুমন, তোমার কাজ কত দূরে গিয়েছে? কোন কাজ? বউকে ডিভোর্স দেওয়ার বিষয়ে। হ্যাঁ, এগিয়েছে অনেক দূর। মিথ্যা বলেছি। আমার মনেই ছিল না যে তানিকে ডিভোর্স করতে হবে। ওর মায়ার কাছে আমি বারবার হেরে যাচ্ছি। আচ্ছা তুমি কাজ চালিয়ে যাও, তার মধ্যে আমিও একটু ঘুরে আসি। কোথায় যাবে ঘুরতে? চীন যাচ্ছি কাল ছোট ফুফার সাথে। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরে এসো। 2 মাস পরে আসবো। এতদিন কেন? ওখানে একটা কলেজে ভর্তি হব 2 মাসের জন্য। আচ্ছা এখন রাখি জিনিয়া, তানিয়া ডাকছে খেতে। আচ্ছা রাখি, বাই। লাভ ইউ জান। লাভ ইউ টু। ফোন রেখে খেতে চলে আসলাম। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। আমার পেছন পেছন তানিয়া এসেছে। আমি ওকে বললাম আমার পা টিপে দিতে। ও পা টিপে দিচ্ছে। আমার অনেক ভালো লাগছে, কিন্তু নিজের ভেতরের পাষাণ আত্মা এই ভালো লাগেকে সহ্য করতে পারলো না। নিজের দুষ্টু আত্মার ডাকে সাড়া দিয়ে ফেলি। আর দেরি করা যাবে না, এবার কিছু করতেই হবে। আমি তানিয়াকে লাথি দিয়ে ফেলে দিলাম আর বললাম, একটু স্বামীর সেবা করবে তাও পারো না? হ্যাঁ, অশিক্ষিত মেয়ে কথাকার, দূর হও আমার সামনে থেকে। ও কাঁদতে কাঁদতে চলে গেল। একটু পরে ওর ফোনে রিং এসেছে। হাতে নিয়ে দেখি জান বলে সেভ করা। তখনই তানিয়া আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোন নিয়ে ও আবার চলে গেল। আমি ওর পেছন পেছন যেতে লাগলাম। ও আমার গেস্ট রুমে গিয়ে দরজা লক করে দিল। ও ওর জানের সাথে কথা বলছে। আমি চলে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুম চলে আসলো জানি না। সকালে ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। অজু করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে তানিয়াকে ডাকতে গেলাম, কিন্তু তানিয়া রুমে নেই। নিচে এসে দেখি তানিয়া নাস্তা রেডি করে বসে আছে। আমি নাস্তা করে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে এসে কাজ করছি, এমন সময় ম্যাম আমার রুমের দরজায় এসে ভেতরে আসার অনুমতি চাইল। আমি আসতে বললাম। আরে ম্যাম, আপনি দরজায় কেন? আসুন, ভেতরে আসুন, বসুন ম্যাম। ধন্যবাদ। ডিস্টার্ব করলাম না তো? আরে কি যে বলেন, ডিস্টার্ব করবেন কেন? আপনি এসেছেন, এতে আমার অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে। তা আপনার সাথে কিছু সময় বসে গল্প করা যাবে? আপনি বলছেন, আমি না করি কিভাবে? বলুন না। আমি আর ম্যাম অনেক সময় ধরে গল্প করলাম। এমন সময় আসিফ এসেছে। ম্যাম চলে গেল। কিরে, কোত্থেকে আসলি? বাড়ি থেকে এসেছি। কিন্তু তুই কি কথা বলছিলি ভাবির সাথে? তেমন কিছু না, জাস্ট একটু গল্প করছিলাম। আর ভালোভাবে পরিচিত হয়নি না। দেখিস প্রেমে পড়িস না যেন। কি যাতা বলছিস এসব? সেও বিবাহিত, আমিও বিবাহিত। আচ্ছা থাক, আমি যাই, আমার কিছু কাজ আছে। আচ্ছা যা। আমি আসিফকে বিদায় দিয়ে আবার কাজে হাত দিলাম। একেবারে কাজ শেষ করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি আব্বু আর আম্মু কোথায় যেন যাবে, তাই রেডি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এইমাত্র মামাদের ওখান থেকে এসে এখন আবার কোথায় যাচ্ছেন এই সন্ধ্যার সময়? আমরা গ্রামে যাচ্ছি, 2 দিন পরে আসবো। গ্রামে? কি তোর ছোট চাচা যেতে বলেছে। আমাদের আসল বাড়ি হচ্ছে গ্রামে, সবাই গ্রামে থাকে, শুধু আমরা শহরের উপর থাকি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান। আচ্ছা, সাবধানে থাকিস আর তানিয়ার প্রতি খেয়াল রাখিস। আম্মু আব্বুকে বিদায় দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে টিভিতে খেলা দেখছি। এমন সময় তানিয়া এসে বলল, খাবার খেতে আসেন, আমি রেডি করছি। আমি পরে খাবো, তুমি খেয়ে নাও, আমার এখন ক্ষুধা নেই। আপনি না খেলে আমিও খাবো না। না খেলে আমার কিচ্ছু যায় আসে না, আমি গেলাম বলে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পরে তানিয়া ভাত নিয়ে এসে বলল, আপনার যখন ইচ্ছা খেয়ে নিয়েন। আমি ঘুমাতে গেলাম। আমি কিছু না বলে শুয়ে আছি। তানিয়া চলে যাওয়ার পর আমি খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি অঙ্ক কষতে বসলাম, কিভাবে তানিয়াকে এই বাড়ি থেকে বের করা যায়। বিভিন্ন প্ল্যান করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মসজিদে বসে ভাবছি কিভাবে কি করব। ভাবতে ভাবতে প্রায় 7টা বেজে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। নিচে এসে তানিয়াকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি ভাবলাম এখন ঘুমাচ্ছে, ঘুমাক, যত খুশি ঘুমাক, আজ আর ডাকবো না। আমি কিছু না খেয়েই চলে আসলাম। বাইক নিয়ে অফিসে যাচ্ছি। হঠাৎ দেখি ম্যাম রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই ম্যাম বলে, আরে সুমন সাহেব যে, কোথা থেকে আসলেন? আমি বাসা থেকে এসেছি, অফিসে যাচ্ছি, চলেন ম্যাম আপনাকে নিয়ে যাই। ওকে চলেন।
ম্যাম আমার বাইকে উঠে বসলেন। আমি বাইক চালাচ্ছি আপন মনে। অফিসে চলে এসেছি। ম্যাম আর আমি একসাথে প্রবেশ করলাম। ম্যাম ওনার রুমে চলে গেলেন আর আমি আমার রুমে আসলাম। কাজে হাত দিলাম, কিন্তু কাজে মন বসছে না। তারপরও কিছুটা কাজ করে ম্যামের রুমে যাচ্ছি। এমন সময় দেখি আসিফ আর আসিফের আব্বু আসছে। আমি তাদের কাছে গিয়ে কুশল বিনিময় করলাম। দেখলাম পুরো অফিস ঘুরে ঘুরে দেখালাম কোথায় কি কি সমস্যা আছে। তিনি সবকিছু দেখে সকল সমস্যা সমাধান করতে বললেন। তিনি আর কিছু সময় ছিলেন। আমি রুমে এসে কাজে হাত দিলাম। দুপুরে কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। কলিং বেল বাজালাম, কিন্তু কেউ দরজা খুলে দিল না। আমার বুঝতে বাকি নেই যে আব্বু মতো বাড়িতে নেই আর তানিয়া বাইরে। আমি মনে মনে বললাম, আজ বাড়িতে আসুক, কপালে ডাল ভাত আছে, হয় আমি থাকবো না হয় ও থাকবে এই বাড়িতে। আমি আবার অফিসে চলে আসলাম। আমাকে দেখে ম্যাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আবার ফিরে আসলেন? কোনো সমস্যা? না ম্যাম, কোনো সমস্যা না, কিছু ভালো লাগছিল না, তাই আবার ফিরে আসলাম। ওকে, চলেন তাহলে আমি আর আপনি একটু ঘুরে আসি, আমারও মনটা খুব খারাপ। কিন্তু কোনো কিন্তু নয়, চলেন তো। বলে উনি আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলেন। আর তখনই রীতা আমাদের সামনে। কিরে সুমন, তুই কি শুরু করলি? ঘরে বউ রেখে অন্যের বউয়ের সাথে কোথায় যাচ্ছিস? কোথাও না, উনি তো আমাকে টেনে এনেছে। কিরে তানি, ও যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, আমি সুমন সাহেবকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি, কিছু কেনাকাটা করব তাই। মানে আমি তো মার্কেটে যাব না। আপনাকে যেতে হবে, আর না গেলে চাকরি থেকে বরখাস্ত করা হবে। ভয় দেখাচ্ছেন? আমি ভয় পাই না, তবে যেতে পারি একটা শর্তে। কি শর্ত? আমি আপনাকে 1 ঘন্টা সময় দিব, তার বেশি না। যদি এতে হয় তাহলে আমি যাব। আরে রাখ তোর শর্ত, আমি বলছি যেতে, তুই যাবি, আর যত সময় লাগে লাগবে। আচ্ছা যাচ্ছি, শুধু তুই বললি তাই আমি যাচ্ছি। ফাইন, চলেন ম্যাম। বলে ম্যামকে বাইকে করে একটা শপিং মলের সামনে থামালাম। আমরা শপিং মলের ভেতরে প্রবেশ করলাম। ম্যাম অনেক কিছু কেনাকাটা করলেন, এমনকি আমার জন্য একটা শার্ট কিনলেন। শার্টটা ছিল আমার প্রিয় রঙের। আমি ম্যামকে বললাম, ম্যাম আপনি কেন আমার জন্য এসব করতে এলেন? আর আপনি কিভাবে জানেন আমি নীল রং পছন্দ করি? তাতে কি হয়েছে, আমার ইচ্ছে হয়েছে তাই কিনে দিলাম উপহার হিসাবে। আর আপনাকে দেখে যে কেউ বলে দিতে পারবে আপনাকে নীল রঙের শার্টে ভালো মানাবে, তাই নীল শার্ট। ও আচ্ছা, বুঝলাম। তো উপহার কেন? কারণ এই কোম্পানিতে আপনার চাকরির জীবন শুরু হয়েছে, আর এই উপলক্ষে আপনাকে এই সামান্য উপহার। তাহলে আর না করে কিভাবে? অন্য কোনো বিষয় হলে না হয় না করে দিতাম। আমার কথা শুনে ম্যামের মুখ শুকিয়ে গেছে, চোখের কোণে অশ্রু চলে এসেছে। আমি ম্যামের চোখ থেকে পানি মুছে দিলাম আর বললাম, আরে ম্যাম কাঁদছেন কেন আপনি? কই কাচ্ছি, চোখে কি যেন পড়েছে তাই চোখ দিয়ে পানি পড়ছে। আমার কাছ থেকে লুকাচ্ছেন? লুকা। তারপর আমরা বিল পরিশোধ করে বেরিয়ে আসলাম। বাইকে করে আবার অফিসে চলে আসলাম। আমি বিদায় নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে দেখি তানিয়া রান্না করছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। প্রায় 9টার দিকে নিচে আসলাম। দেখি তানিয়া খাবার রেডি করছে। আমি ওর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, আজকে সারাদিন কোথায় ছিলে? কি হলো, কোথায় ছিলে বলো? সেটা জেনে আপনি কি করবেন? কি করবো মানে? তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটা আমার জানার অধিকার আছে। অধিকার? কিসের অধিকারের কথা বলছেন? যে স্বামী সকালে বাড়ি থেকে বের হয়ে অন্য মেয়েকে বাইকে উঠাতে পারে সেই অধিকার? যে স্বামী অন্য মেয়েকে নিয়ে বিকেলে মার্কেটে যেতে পারে সেই অধিকার? এই অশিক্ষিত মেয়েটা এসব কি করে জানে? হ্যাঁ, এটাও আমার দায়িত্ব, কারণ উনি আমাদের অফিসের নতুন ম্যানেজার। ওনার কথা শোনা প্রত্যেকের দায়িত্ব। এখন আমার কথার জবাব দাও, আজকে কোথায় কার সাথে ছিলে? আমি যাকে আমার জন্য নিরাপদ মনে করি তার সাথে ছিলাম। তার মানে তুমি তাহলে ওই... ছি তানিয়া, ছি, তুমি এত নিচু। তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি আবার তার সাথে? ছি। কি সুন্দর, তুমি আজ এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে, আর কোনোদিন যেন তোমাকে আর এই বাড়িতে না দেখি। মানে আমি কোথায় যাব? আজ এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর কোনোদিন আসবি না এই বাড়িতে। বলে তানিয়াকে যখন বের করে দিতে যাবো, তখনও ও যে কথা বললো তা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমাকে তাড়িয়ে দেওয়ার অধিকার আপনার নেই। আর যদি যেতে হয় তাহলে আম্মা আসার পরে যাব। সুতরাং আমার মুখ দেখতে না চাইলে আপনি বাইরে যেতে পারেন। আমি এখন কোথাও যাচ্ছি না। মানে আমি বাইরে যাব কেন? যদি যেতেই হয় তাহলে তুমি যাবে এখন, এই মুহূর্তে। এই বলে ওকে হাত ধরে টানতে টানতে নিয়ে এসে বাড়ি থেকে বের করে দিলাম। দরজা বন্ধ করে ঘরে এসে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে শুয়ে পড়লাম। তখনই জিনিয়া ফোন করেছে, আমি রিসিভ করলাম না।
কেটে দিলাম। ও আবার কল দিয়েছে, আমি রিসিভ করলাম। হ্যালো জান, কি করো? এই তো শুয়ে আছি। আমার মন মেজাজ ভালো না। কেন, কি হয়েছে? তানিয়াকে আজ বাড়ি থেকে বের করে দিয়েছি। কি কখন? এই তো একটু আগে। ভালো করেছো। ওই অশিক্ষিত মেয়েটার জন্য আমার আর তোমার মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। আচ্ছা এখন রাখো, কাল দেখা করব। কিভাবে দেখা করব? আমি তো এখন চীনে। ও আচ্ছা সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। ফাইন, আচ্ছা রাখি তাহলে, কাল কথা বলবো। ফোন কেটে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। হঠাৎ করে তানিয়ার মায়াবী মুখ চোখের সামনে ভেসে উঠল। খুব খারাপ লাগছে ওর জন্য। এতদিন ওর সাথে আছি কিন্তু ও আমার মুখের উপর কোনো কথা বলেনি। তানিয়ার স্মৃতিগুলো আজ খুব মনে পড়ছে। মনে পড়ছে ওর ঘুমন্ত মুখ, এলোমেলো চুল, গোলাপের পাপড়ির মতো দু ঠোঁটের দুষ্টু মাখা হাসি, ঠোঁটের নিচের ছোট্ট কালো তিল, আর সবচেয়ে বেশি মনে পড়ছে ওর বলা সেই কথা, আমার একা থাকতে খুব ভয় করে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম আর তানিয়াকে ডাকতে লাগলাম। তানিয়া, অফিসে যাবো, তাড়াতাড়ি নাস্তা দাও। কিন্তু কোনো উত্তর পেলাম না। তখনই মনে পড়লো কাল তো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মনটা আবার খারাপ হয়ে গেল। অফিসে যেতে মন চাচ্ছে না, তারপরও যেতে হবে। আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। নাস্তা না করে অফিসে চলে আসলাম। কিছু কাজ করে মিটিংয়ে যোগ দিলাম। মিটিং শেষ করে রুমে এসে আছি, এমন সময় ম্যাম আসলো আর বলল, কি ব্যাপার, মন খারাপ নাকি মিস্টার সুমন সাহেব? না, মন খারাপ হতে যাবে কেন? দেখে তো মনে হচ্ছে মন খারাপ। আচ্ছা চলুন আমরা কোথাও গিয়ে একটু ঘুরে আসি, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। ওকে চলেন, তবে বেশি সময় নেওয়া যাবে না। আজ বিকেলে এমডি স্যার আসবে। ওকে চলেন। আমরা চলে আসলাম, কিন্তু ও এমন এক জায়গায় নিয়ে আসলো তা দেখে মনটা আরো খারাপ হয়ে গেল। কারণ জায়গাটা তানিয়ার খুব পছন্দের। বিয়ের 2 দিন পরে নিয়ে এসেছিলাম কে। ও তো যেতেই চাচ্ছিল না এখান থেকে। একসময় ম্যাম সোহেল নামের একজনকে ডাক দিই। আমি তাকে দেখে হাঁ হয়ে দাঁড়িয়ে আছি। এই সোহেল তো তানিয়ার বয়ফ্রেন্ড। আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ছেলেটিকে? ও আমার চাচাতো ভাই। ও। সুমন সাহেব আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বলে ম্যাম চলে গেল সোহেলের কাছে। ম্যাম সোহেলের সাথে কিছু কথা বলে আবার আমার কাছে আসলো। ম্যাম চলেন কোথাও গিয়ে বসি। হ্যাঁ চলেন। আমরা একটা গাছের নিচে বসলাম। ম্যাম একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন, কি বলতে চান? আপনি কি সবসময় এমন মুখ বেঁধে রাখেন? কেন? এমনি বললাম, আমি তো আপনাকে কখনো দেখিনি, তাই আর কি। যার জন্য আমার এই রূপ, সে ছাড়া অন্য কেউ আমাকে দেখতে পারে না। ভালো, আচ্ছা চলুন কিছু খেয়ে আসি, ফুচকা বা চটপটি। হ্যাঁ চলেন, ফুচকা খাবো। ওকে চলেন। আমরা একটা ফুচকার দোকানে গেলাম। ম্যাম নিয়ে গেছে ওই দোকানে। দোকানটাও খুব চেনা। তানিয়া আর আমি এই দোকানের প্রথম কাস্টমার ছিলাম। ম্যাম 2 প্লেট ফুচকার অর্ডার করলো। অর্ডার করতে গিয়ে যা বললো তা আমাকে আরো ভাবিয়ে তুলছে। এটা কিভাবে সম্ভব? তানিয়া আর ম্যামের মাঝে হুবহু মিল কিভাবে হতে পারে? ভাবতে ভাবতে হঠাৎ আম্মুর বলা একটা কথা মনে পড়লো। সোহেল যদি সেলিম আঙ্কেলের ছোট ছেলে হয়, তাহলে ম্যামের চাচাতো ভাই কিভাবে হবে? সব যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমরা ফুচকা খেয়ে আরো কিছু সময় ঘুরলাম। মনটা এখন একটু ফ্রেশ লাগছে, তবুও মনের মাঝে অনেকগুলো প্রশ্ন উদয় হলো। দুপুরে লাঞ্চ করে আবার অফিসে গেলাম। অফিস থেকে বাড়ি ফিরলাম রাত 8টার দিকে। বাড়ি ফিরে দেখি আম্মু আর আব্বা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আব্বু, আম্মু কখন ফিরেছেন? সেটা তোর জানার দরকার না। আগে বল, তানিয়াকে বাড়ি থেকে কেন বের করে দিয়েছিস? কিভাবে জানলো তানিয়াকে আমি বের করে দিয়েছি? মনে মনে। আমি ওই অশিক্ষিত মেয়ের সাথে সংসার করতে চাই না। তুই যদি তানিয়ার সাথে সংসার না করিস, তাহলে তুই এই বাড়িতে থাকতে পারবি না। মানে কি? যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে তানিয়াকে ফিরিয়ে নিয়ে আয়। পারবো না। আমি ওই অশিক্ষিত মেয়ের সাথে সংসার করবো না। তাতে বাড়ি ছাড়তে হলে হবে। তাহলে এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বাবা। বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কোথায় যাব বুঝতে পারছি না। হঠাৎ জিনিয়ার কল আসলো। আমি রিসিভ করলাম। হ্যালো, কি করছো জান? এই তো রাস্তায় হাঁটছি। এত রাতে রাস্তায় কি? এমনি ভালো লাগছে না তাই। আচ্ছা তুমি বাড়ি আসবে কবে? এই তো আর কিছুদিন পর। আচ্ছা এখন তাহলে রাখি, হ্যাঁ, কাল কথা হবে। বলে ফোন কেটে দিলাম। রাস্তায় হাঁটছি গন্তব্যহীন ভাবে। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে থামলো। তারপর একটা মেয়ে গাড়ি থেকে নেমে এসে আমাকে বলে, আরে সুমন ভাই যে, কোথায় যাচ্ছেন? জানি না। মানে বুঝলাম না। আমি বাড়ি থেকে চলে এসেছি। কেন? তানিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাই আমাকে আমার
আব্বা বের করে দিয়েছে। ও বুঝেছি, চলেন আমার সাথে। আমি তো আপনাকে চিনি না, তাহলে কিভাবে যাব? মনে করেন আমি আপনার বোন। ঠিক আছে, তাহলে চলো। আমি গাড়িতে উঠলাম। মেয়েটা আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে জানি না। হঠাৎ গাড়িটা একটা হোটেলের সামনে থামলে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এখানে আনলেন কেন? থাকবো তাই। মানে মানে আপনি কি বলতে চান? আপনি? ঘাবড়াবার কিছু নেই, আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমি এখানে থাকি, আপনাকে একটু থাকার জায়গা করে দিলাম, এই আর কি। ও আচ্ছা, বুঝলাম, থ্যাংক ইউ। আসেন ভিতরে আসেন, রুম নিতে হবে একটা। হ্যাঁ চলুন। আমরা ভিতরে এসে একটা রুম বুক করে নিলাম। আমি আমার রুমের সামনে গেলাম। রুমের তালা খুলতে যাব, তখনই একটা মেয়ের দিকে আমার চোখ গেল। মেয়েটাকে চেনা চেনা লাগছে। আমি তালা খুলে রুমের ভেতরে গেলাম। আমার মোবাইল ছিল মিনার কাছে, ওটা আনতে যাব, তখন মেয়েটাকে স্পষ্ট দেখতে পেলাম। মেয়েটা আর কেউ না, সে ছিল জিনিয়া। আমি ডাকতে যাব, তখনই একটা ছেলে এসে জিনিয়াকে একটা রুমে নিয়ে গেল। আমি ভেবেছিলাম ছেলেটা জিনিয়াকে জোর করে নিয়ে যাচ্ছে। আমি বাধা দেওয়ার প্রস্তুতি নিয়ে রুমের সামনে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে যা শুনলাম, তা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি সেখান থেকে চলে আসলাম। মিনার রুমে গিয়ে আমার ফোনটা নিয়ে জিনিয়াকে ফোন দিলাম, কিন্তু ফোন রিসিভ করলো না। আমি মিনাকে বিষয়টা জানালাম। সে আমাকে একটা পরামর্শ দিল। আমি প্ল্যান মাফিক কাজ করলাম। রাতে কিছুই খাইনি। আমি সকালে ঘুম থেকে উঠে রাতে ফিট করা গোপন ক্যামেরাগুলো খুলে আনলাম। আমি ভিডিওগুলোর কিছু অংশ দেখলাম। ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের কথায় স্পষ্ট শোনা যাচ্ছে। তার মধ্যে একটা ভিডিও রেকর্ড শুনে আমি নিতান্তই নির্বাক হয়ে গেলাম। আচ্ছা মিম, আমি তোমার কত নাম্বার পার্টনার? 6 নং। আমার আগে কে ছিল? সুমন নামের একটা পাগলা টাইপের ছিল। পাগল মানে? আমি তার সাথে প্রেম করেছিলাম আমার আব্বার কথা। আমার ধান্দা ছিল তার সব সম্পত্তি দখল করা। ও, তা কয়বার বেডে নিয়েছো তাকে? একবার নিতে চেয়েছিলাম, বাট পারিনি। এতটুকু শুনে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে কিছু নাস্তা করে আমি অফিসে যাওয়ার জন্য রওনা হলাম। অফিসে এসে কিছু কাজ করে ম্যামের রুমের দিকে যাচ্ছি, তখনই কিরে সুমন, তুই কাল রাতে কোথায় ছিলি? ছিলাম এক হোটেলে। হোটেলে মানে? হোটেলে কেন? বাড়ি কি হয়েছে? কিছু হয়নি। তাহলে হোটেলে কেন? দরকার ছিল তাই। তোর সাথে পরে বলবো, ম্যামের সাথে একটা মিটিং নিয়ে জয়েন করতে হবে। ঠিক আছে, পরে বলিস কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি ম্যামের সাথে কিছুক্ষণ আলাপ করে নিজের রুমে এসে কিছু কাজ করলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে। এদিকে প্রচন্ড ক্ষুধাও লেগেছে। আমি অফিসের ক্যান্টিনে এসে কিছু খেয়ে নিলাম। রাত 9টার দিকে আমি হোটেলে চলে আসলাম। যখন ভেতরে ঢুকতে যাব, তখনই দেখি কিছু ছেলে একটা মেয়েকে বিরক্ত করছে। আমি সেখানে গেলাম। দেখি মেয়েটা জিনিয়া। ও আমাকে দেখেই পালানোর ব্যর্থ চেষ্টা করলো। ছেলেগুলোকে ধরে রেখেছে। আমি ছেলেদেরকে বললাম, কি হচ্ছে এখানে? এই মেয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, এক রাত থাকবে বলে। কি? ছি জিনিয়া, ছি, তুমি এমন! আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। ওরা যা বলছে সব মিথ্যা বলছে। আমার কথা শোনো। হ্যাঁ, কি শুনবো আমি তোমার কথা? তোমার ওই নাপাক মুখের কথা শোনাও পাপ। আমার সামনে থেকে এখনই চলে যাও। তাহলে আমাদের বিষয়টা কে দেখবে? সেটা আমি কি করে বলবো? যে টাকা নিয়েছো তার থেকে জানো। তুমি যাচ্ছ যাও, বাধা দেব না। আমার কাজ আমি গুছিয়ে নিয়েছি, এখন তোমাকে আমার দরকার নেই। তুমি কিচ্ছু করতে পারবে না আমাকে। দেখে নেব। আচ্ছা, আমিও দেখে নেব। আমি ওখান থেকে ভিতরে এসে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য নিচে আসলাম। দেখি মিনা বসে রয়েছে। আমি ওর কাছে গেলাম। ও আমাকে বসতে বলল। এত দেরি কেন? আরে অফিসে একটু কাজ ছিল, তাই দেরি হয়েছে। কিছু অর্ডার করছো নাকি আমি করব? আমি অর্ডার করে দিয়েছি, এখনই চলে আসবে। আমরা খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। হঠাৎ এক অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর পেলাম না। কি হলো, কথা বলছে না কেন? ওপাশ থেকে এবার কান্নার আওয়াজ পেলাম। তখন আমি বুঝলাম এটা জিনিয়া। দেখো জিনিয়া, এখন মায়া কান্না করে কোনো লাভ নেই। আমি তোমার জন্য তানিয়াকে হারিয়েছি, বাড়ি ঘর ছেড়েছি। আর কি চাও তুমি? তখন ওপাশ থেকে কে যেন বলল, আমি জিনিয়া না। তখন বুঝতে পারলাম এটা তানিয়া ছিল।
আমি যেই দাঁড়িয়ে বলতে যাব তখনই ফোন কেটে যায়। আমি কল ব্যাক করলাম কিন্তু ফোন বন্ধ করে ফেলেছে। মনটা খারাপ হয়ে গেল। বিনা কারণে ওকে আমি কতই না কষ্ট দিয়েছি, কিন্তু ও কখনো জিজ্ঞেস করেনি আমি কেন তাকে এত কষ্ট দিই। ও আমার মুখের দিকে তাকিয়ে সব কষ্ট মাথা পেতে নিত। খুব খারাপ লাগছে। মেয়েটা আমাকে কতই না ভালোবাসতো, সুখে দুঃখে সব সময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছে। তানিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙলো ফজরের আজান শুনে। উঠে ওযু করে নামাজ পড়ে সেই নাম্বারে আবার কল করলাম, তবুও বন্ধ। আমি কিছু সময় বাইরে থেকে হেঁটে এসে নাস্তা করে অফিসের জন্য রওনা হলাম। অফিসে যাচ্ছি এমন সময় একজন হকার পত্রিকার কাগজ হাতে নিয়ে বলে বেড়াচ্ছে, আজকের খবর, তাজা খবর, তরুণী এক চিকিৎসক নিখোঁজ। আমি আগ্রহ ভরে পত্রিকাটি নিলাম। তারপর অফিসে এসে দেখি সবাই নিশ্চুপ। রিতা আর আসিফ এসে বসে আছে। আমি আসতে রিতা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। এই কাঁদছিস কেন? কি হয়েছে? আর সবাই এমন চুপচাপ কেন? সব শেষ হয়ে গেছে। তারপর আর কিছুই না বলে আবার কান্না শুরু করে দিয়েছে। আমি এবার আরো চিন্তায় পড়লাম, মায়ের কিছু হয়নি তো? আমি আসিফের কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, এই আসিফ, আমার মায়ের কিছু হয়নি তো? না, তোর মা ঠিক আছে, সমস্যা হলো আজকের পত্রিকা। তখন মনে পড়লো নিখোঁজ হওয়ার কথা। এই আবার তেমন কি? প্রায় প্রতিদিনই তো এমন দু একটা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে থাকে। এটা তো কান্না করার কি আছে? এটা সাধারণ ঘটনা না, এটা রিতার প্রিয় বান্ধবীর নিখোঁজ হওয়ার ঘটনা। কি? রিতার বান্ধবী নিখোঁজ? এই দেখ পত্রিকা। আমি পত্রিকা হাতে নিয়ে যা দেখলাম তাতে আমি জ্ঞান হারাবার মতো অবস্থা। দেখি তানিয়ার ছবির উপরে হেডলাইন করা, তরুণী চিকিৎসক তানিয়া ইসলাম নিখোঁজ। আমি পত্রিকা বুকে জড়িয়ে ধরে একটা চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়লাম। রিতা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আসিফ দাঁড়িয়ে আমাদের সান্ত্বনা দিচ্ছে। আমি রিতাকে বুকে জড়িয়ে ধরে বললাম, কাঁদিস না বোন, আমি তো আছি, আমি তানিয়াকে খুঁজে বের করবই। ওর কাছে যে আমার অনেক কিছুই রয়ে গেছে। চল বাড়িতে চল। আমি, রিতা, আসিফ আমাদের বাড়িতে গেলাম। রিতা আসিফকে ভেতরে পাঠিয়ে দিলাম। আমি বাহিরে বসে ভাবছি কে এমন কাজ করতে পারে। আমার মাথায় কোনো কিছুই কাজ করছে না। আমি হোটেলের দিকে যাচ্ছি এমন সময় কে বা কারা আমার মাথায় সজোরে আঘাত করলো। তারপরে আমি আর কিছুই জানি না। যখন জ্ঞান ফিরল তখন আমি একটা অন্ধকার ঘরে পড়ে আছি। আমি অনেকবার পানি পানি বলে চিৎকার দিলাম, কিন্তু কেউ এক ফোঁটা পানি দিল না। আর কিছু সময় পরে কেউ একজন আমাকে ঘর থেকে বাহির করে আনলো। আমার চোখ বাঁধা, তাই কিছুই দেখতে পাচ্ছি না। যখন আমার চোখের বাঁধন খুলে দিল, সামনের দিকে তাকিয়ে দেখি জিনিয়া বসে আছে আর শয়তানি হাসি হাসছে। জিনিয়া, তুমি এখানে? হ্যাঁ, আমি বলেছিলাম না তোমাকে দেখে নেব। এবার আমি যা বলবো তুমি তাই করবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মনে করো তাই। আমি ভয় পাবো তোমাকে? হয়তো তোমাকে পেতেই হবে। এই, ওকে নিয়ে আয়। তারপর দেখি তানিয়াকে হাত পা চোখ বাঁধা। জিনিয়া, তুমি আমাকে যা ইচ্ছা করো, কিন্তু তানিয়ার কোনো ক্ষতি করবে না। এই তো লাইনে এসেছো। এই নাও, এই কাগজে একটা সাইন করে দাও তাহলে। আপনি সাইন করবেন না, এতে আমার যা হয় হবে। তুমি চুপ থাকো। তুমি আমার কাছে থাকলে আমার কোনো কিচ্ছুর দরকার হবে না। দাও কাগজ দাও, সাইন করে দিচ্ছি। আমি কাগজে সাইন করে দিলাম। ওরা তানিয়াকে ছেড়ে দিয়েছে। তানিয়া আমাকে জড়িয়ে ধরেছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরেছি। তখনও তানিয়ার চোখ বাঁধা। জিনিয়া চলে যাচ্ছে। আমি জিনিয়াকে ডাক দিই, এই জিনিয়া। হ্যাঁ, কিছু বলবা? না, তেমন কিছু না। এই মেমোরি কার্ডটা নিয়ে যাও। কি আছে মেমোরিতে? তোমার অবৈধ কাজকর্ম। জিনিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে তানিয়া আমার বুক থেকে মাথা উঠিয়ে বলে, জিনিয়া, তুমি যদি ভালো হতে আমি আমার স্বামীকে তোমার কাছে দিয়ে চলে যেতাম। জিনিয়া তানিয়ার কথা শুনে মাথা উঁচু করে একটু হাসি দিয়ে ও চলে গেল। আমি তানিয়াকে নিয়ে বাড়িতে চলে গেলাম। তানিয়াকে পেয়ে রিতা আনন্দে আটখান। সাথে আব্বা, আম্মু আর আমি মন খারাপ করে বসে আছি। আম্মু আমার কাছে এসে বললেন, কি রে, মন খারাপ কেন তোর? কি হয়েছে? আম্মু, আমি চলে যাব। আপনারা আপনার মেয়েকে পেয়েছেন, আমার দায়িত্ব শেষ। কি বলছিস তুই এসব? চলে যাবি মানে? কোথায় যাবি তুই? হ্যাঁ, আমি এখন একটা হোটেলে থাকি, সেখানে চলে যাব। এখানে থেকে কি করব? আব্বা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তাহলে আমি কিভাবে থাকি এই বাড়িতে? তুই কি এখন তানিয়াকে মেনে নিতে পারছিস না? মানা না মানা পরের কথা। এখন আমি এই বাড়ির মালিক না,
এ বাড়ি বিক্রি হয়ে গেছে, আপনাদের জন্য অন্য একটা বাড়ি কেনা হয়েছে, আপনারা সেখানে থাকবেন। বলে আমি বাইরে চলে আসলাম। পেছন থেকে তানিয়া ডাকছে, আমাকেও কি রেখে যাবেন এখানে? আপনার সাথে কি আমাকে নেবেন না? আমি কিছু না বলে চলে আসলাম। চলে আসতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি জিনিয়াদের বাড়ি এসে কলিং বেল বাজাতে আন্টি এসে দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকতে আন্টি বলে, জিনিয়া তোমার জন্য একটা ছোট বক্স রেখে কোথায় যেন গেছে, এই নাও। জিদান। আমি বক্সটা নিয়ে খুলতে লাগলাম। উপরের মোড়ক খুলতে দেখলাম রাত 12টার পরে খুলবে বক্সটা। আমি আবার রেখে দিলাম। বক্সটা নিয়ে হোটেলে চলে আসলাম। রাত 12টা বাজার অপেক্ষা করছিলাম, কিন্তু পারলাম না। হঠাৎ ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো সকাল 8টার দিকে। আমি হালকা নাস্তা করে অফিসে চলে আসলাম। কাজে হাত দিলাম। হঠাৎ একটা ফাইলের খোঁজ পড়লো। আমি ম্যামের রুমে গেলাম, কিন্তু ম্যাম রুমে নেই। ভাবলাম হয়তো ছুটি নিয়েছে। আমি আলমারিতে খুঁজতে লাগলাম, ফাইলটা পেয়েও গেলাম। আমি আমার রুমে এসে আবার কাজ করছি। এমন সময় মনে পড়লো জিনিয়ার বক্সের কথা। আমি কাজ ফেলে রেখে চলে আসলাম হোটেলে। বক্স খুলে দেখি কিছু দলিল আর একটা চিঠি। আমি চিঠিটা পড়তে লাগলাম। প্রিয় প্রেম, আমি জানি এখন তোমার মনের অবস্থা ভালো না, তবুও জানতে খুব ইচ্ছে করছে কেমন আছো। হাজার দুঃখ কষ্টের মধ্য দিয়েও ভালো থেকো, এটাই চাই। আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে অনেক দূরে, যেখান থেকে কেউ চাইলেও আর ফিরিয়ে আনতে পারবে না। ভালো থেকো, আর তানিয়াকে ভালো রেখো, ও তোমাকে অনেক ভালোবাসে। আর একটা কথা, তোমার সব দলিল বক্সে রাখা আছে, দেখে মিলিয়ে নিও। হাসি মুখে বিদায় দাও, এটি তোমার ঘৃণার পাত্রী। আমি জিনিয়ার চিঠি পড়ে নিজেকে কন্ট্রোল করার শক্তি হারিয়ে ফেলেছি। কি বলে সান্ত্বনা দিব নিজেকে? আমার কান্নার আওয়াজ শুনে মিনা চলে আসলো। কি হয়েছে, কাঁদছো কেন? জিনিয়া আত্মহত্যা করেছে। যে যেমন তার সাজে সেইভাবেই হয়, এতে কেঁদে কি হবে? তার চাইতে তোমার অশিক্ষিত বউয়ের কাছে যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। যেতে পারবো না ওর কাছে। আমি যে ওকে অনেক কষ্ট দিয়েছি, আমি কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো? তারপরও যেতে হবে। বলে মিনা আমার হাত ধরে একটা বাড়িতে নিয়ে গেল। আমি বাড়ির ভেতরে ঢুকে একদম অবাক। আমি কি দেখছি? ঘরের দেয়ালের সব ছবিগুলো তানিয়া আর মিনার। আমি বসে বসে ছবিগুলো দেখছি। মিনা ফ্রেশ হতে গেছে। কিছুক্ষণ পরে একজন মাঝ বয়সী মহিলা বলে, কে ওখানে? আমি ঘুরে তাকাতেই আরো অবাক। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? উনি ছিলেন আমার শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো বাবা? আমার মেয়ে কোথায়? ও বাড়িতে রয়েছে। তখনই মিনা এসে শাশুড়ি মাকে বলল, মা, তুমি সব গোলমাল করে দিলে তো? মানে কি? মা কি গোলমাল করে দিল? মিনার এমন কথা শুনে আমি আরো অবাক। কেন এমন কথা বলছে? কেন তানিয়ার সাথে ওর ছবি? আর তানিয়ার মা এখন এখানে কিভাবে এলো? আমি এসব ভাবছি, তখনই মিনা বলে, কি ব্যাপার সুমন ভাই, কি ভাবছেন? তেমন কিছু না। বুঝেছি, চলেন আমার সাথে। কোথায়? তানিয়ার কাছে। বলে ও আমার হাত ধরে বাইরে নিয়ে এলো। আমরা গাড়িতে বসলাম। তানিয়ার মাও আমাদের সাথে আছে। মিনা ড্রাইভ করছে, আমি পাশে বসে আছি। শাশুড়ি পেছনে বসেছে। কিছুক্ষণ যাওয়ার পরে মিনা কাকে যেন কল করলো। কল করে বলল, তোরা রেডি থাক, আমি 30 মিনিটের মধ্যে আসছি। কাকে ফোন করলে? আমার বান্ধবীর কাছে। ও একটু মার্কেটে যাবে, আপনাদের ওখানে নামিয়ে দিয়ে আমি চলে যাব। ও আচ্ছা। মিনা, তানিয়া তোমার কি হয়? হয় অনেক কিছু, এখন কিছু বলা যাবে না। আমার অনেক ভয় করছে, যদি কোনো সমস্যা হয়। আমি আর কোনো কিছু ভাবতে পারছি না, খুব মাথা ধরেছে। হঠাৎ গাড়িটা একটা হাসপাতালের সামনে থামলো। আমি নেমে দেখি সোহেল আর ম্যাম ভিতরের দিকে যাচ্ছে। আমি ম্যামকে ডাক দিলাম। আরে সুমন সাহেব, আপনি এখানে? জি ম্যাম, অনেক প্যারা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এরই মাঝে মিনা এসেছে আমাদের কাছে। মিনা এসে যা শুরু করলো তাতে আমার প্যারা আরো বাড়লো। এই ছেমরি, তুই চিনিস এই বাদুরকে? কে আপনি? এইভাবে কথা বলছেন কেন? চেনা লাগবে না, আগে বল একে চিনিস কিনা। মিনা ও আমাদের অফিসের ম্যানেজার মিস তানিয়া খানম। সরি তানিয়া, মজা করার জন্য। চল ভেতরে চল। তুমি ম্যামকে চেনো? হ্যাঁ। তোমরা মেয়েরা না আসলে সিরিয়াসলি পারো বটে। আমরা ভেতরে যেতেই দেখি সেলিম আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমি ভালো মন্দ জিজ্ঞেস করলাম। একটু বড় এক ডাক্তার এসে বলল, রোগী এখন সুস্থ আছে, আপনারা দেখতে যেতে পারেন।
আমি ভেতরে ঢুকে যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। এ আমি কি দেখছি? জিনিয়া এখানে? জি, জিনিয়া এখানে। কি হয়েছিল? কাল রাতে সোহেলের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল, মাথায় আঘাত পেয়েছে। ও আচ্ছা, মিনা তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? হ্যাঁ, এখানেই তো কাজ। মানে কিসের কাজ? বলবো, আগে জিনিয়ার জ্ঞান ফিরে আসুক। ওকে ঠিক আছে। আমি বাইরে বসেছি, তখনই দেখি জিনিয়ার জ্ঞান ফিরেছে। সবাই জিনিয়ার কাছে গেছে, আমি ছাড়া। আমি বাইরে চলে এসেছি। কিছুক্ষণ পরে আম্মু আর জিনিয়ার মা এসেছে। আমাকে দেখেও না দেখার মতো করে চলে গেছে। আমি বসে রইলাম। প্রায় 20 মিনিট বসে থাকার পর তানিয়া এসে বলে, কি ব্যাপার, আপনি কি এখানে বসে থাকবেন নাকি জিনিয়ার কাছে যাবেন? তুমি এখানে কখন এসেছো? অনেকক্ষণ হয়েছে। অনেকক্ষণ মানে? সকালে এসেছি। আচ্ছা তানিয়া, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ বাসি, কিন্তু এই প্রশ্ন কেন? তাহলে সত্যি করে একটা কথার জবাব দাও তো আমাকে। আপনার সব প্রশ্নের উত্তর জিনিয়া দেবে। এখন ভেতরে চলেন। আমরা ভেতরে যেতেই আম্মু বলে, এই তো নবাব এসেছে। নবাবকে মানে কি? কে তোমার বড় ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কি আমাকে পাগল করে ছাড়বে নাকি? কে তোকে কি করলো? কেউ কিচ্ছু করেনি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ রিতা ম্যাম কোথায়? তখন রিতা এসে বলে, ম্যাম তুই কোথায় রে? এই তো আমি। এই হলো তোর ম্যাম। আর এতদিন তুই যার সাথে প্রেম করেছিস সে তোর চাচাতো বোন মিলি, জিনিয়া না। আর জিনিয়া হলো তোর এই অশিক্ষিত বউ তানিয়া ইসলাম ওরফে জিনিয়া। এখন কি তোর মাথায় ঢুকেছে নাকি ফুটো করে ঢুকাতে হবে? আমি কি এখনো বেঁচে আছি? হ্যাঁ দুলা ভাই, আপনি বেঁচে আছেন, তবে মনে হয় না আর বেশি সময় বাঁচতে পারবেন। দুলা ভাই মানে? আমি আপনাকে সব খুলে বলছি। আমি তানিয়ার মামাতো ভাই, মানে আপনার সেলিম আঙ্কেল, তানিয়ার মামা। দীর্ঘ 5 বছর আপনি তানিয়া ইসলাম ওরফে জিনিয়ার সাথে প্রেম করেছেন, আর আপনার পকেট খালি করেছে আপনার চাচাতো বোন মিলি। কিন্তু সেদিন হোটেলে আমি যা দেখলাম সেটা। কেউ একজন পাশ থেকে বলে, আমি বলছি, তাকিয়ে দেখি তানভীর কথাটা বলেছে। তানভীর তুই এখানে? হ্যাঁ, আমি তোকে মারতে এসেছি। মানে কি? মারবি কেন? আর কি করেছি আমি? তুই কিছুই করিসনি, সব আমি করেছি। ভিডিওগুলা কই রেখেছিস? ভিডিও মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। একটু দাঁড়া, বুঝতে পারবি। ভাবি ওকে একটু বেডি শুয়ায়ে কিছু করেন, নইলে ও পাগল হয়ে যাবে। স্যার কি বলছেন আপনি এসব? আমি এখন সব বুঝেছি। সবাই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে পাগল বানাতে যাচ্ছ না? তানিয়া চলো, আমরা এনাদের মাঝে আর থাকবো না। সবাই আমাকে পাগল করে ছাড়বে, প্লিজ চলো। আরে মূল কাহিনীটা তো শুনে যাবি। তোদের কাহিনী তোরা বেশি করে শোন ভাই। বলে আমি আর তানিয়া ওখান থেকে চলে আসলাম। সাথে মিনাও এসেছে। আমরা গাড়ির কাছে এসেছি, তখনই আমার আব্বা আর জিনিয়া মানে মিলির আব্বা এসেছে। আমাকে দেখি মিলির আব্বা বলে, এই নেমো কারাম, তুই বললি 1 মাস পরে আমার মেয়েকে বিয়ে করবি, কই করলি? 1 মাস পেরিয়ে 2 মাস হতে গেল। সরি আঙ্কেল, আমি আপনার কথা রাখতে পারলাম না। আরে বোকা ছেলে, আমি তো এমনি বলেছি। বিবাহিত মেয়েকে কোনো বাবা অন্য জায়গায় বিয়ে দেবে বল? আর আমি তো তোর আপন ছোট চাচা। তোর দাদা আমাকে তার সম্পত্তি থেকে ত্যায্যবোধ করেছিল অনেক ছোটবেলাতে, আমার একটা ভুলের কারণে। কি করে বলবো বল, আমি তো তোকে চিনতে পারিনি। কাল যখন মিলিকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তখন ওর ডায়েরিতে তোদের বাড়ির ঠিকানা পাই। আর সেইখানে গিয়ে খুঁজে পাই আমি আমার হারানো সম্পদ, আমার বড় ভাইকে। আচ্ছা ফিরোজ, তুই একটু দাঁড়া, আমি সবাইকে ডেকে আনছি। চাচা, আমি আর তানিয়া দাঁড়িয়ে কথা বলছি। আব্বা সবাইকে ডেকে আনলেন। আমরা সবাই আমাদের বাড়িতে গেলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আম্মু, তানিয়া আর ছোট চাচি মানে মিলিমা রান্না করছে। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে এসে শুয়ে শুয়ে ভাবছি কি ঘটতে চলেছে, আর সবার মাঝে এমন কিসের সম্পর্ক রয়েছে যা সবাই বুঝালেও আমি বুঝতে পারছি না। আমি শোয়া থেকে উঠে ছাদে গেলাম। সেখানে গিয়ে যা শুনলাম তাতে আমার জ্ঞান হারাবার মতো অবস্থা। আমি অন্ধকারে দাঁড়িয়ে আছি। তানিয়া, মিলি আর রিতা বলাবলি করছে। দোস্ত, আজ সুমনের অবস্থা দেখি ওকে যা লাগছিল না। হ্যাঁ, ওকে পুরাই পাগল পাগল লাগছিল। তোরা যাই বলিস, ভাইটা কিন্তু আমার। ওর কিছু হলে কষ্টটা কিন্তু আমারই হবে। ওদের কথা শুনে আমি একদম অবাক। হ্যাঁ, আপনার ভাই হতে পারে, আমার কিন্তু স্বামী।
রাগ তোর স্বামী। তোর মতো অশিক্ষিত মেয়েকে আমার ভাই বউ হিসেবে মানলে তো? তুইও বলছিস? বল আর কি করবি, তবে মনে রাখিস আমি কিন্তু একজন ডক্টর। হ্যাঁ, তোমাদের ভাই আর স্বামী, তবে পকেটটা আমাকে দিলেই হবে। তুমি এখানে কখন এসেছো? তুমি তো রান্না করছিলে। আমি একটু আগে এসেছি, রান্না শেষ করে এসেছি। আর মিলি, তুমি এখানে কি করছো? তোমার না রেস্টে থাকার কথা? আমি আসতে চাইনি, তানিয়া আর রিতা জোর করে এনেছে। হাসপাতাল থেকে কে আসতে বলেছে? আমি নিয়ে এসেছি, কারণ হসপিটালে থাকলে ভালো আদর যত্ন নেওয়া যাবে না, আর ডক্টর তো বাড়িতে আছে তাই। হ্যাঁ, ডাক্তার না কেন ছাই, তোমার থেকে গ্রামের হাতুড়ে ডাক্তার অনেক ভালো, বুঝছো? এই বলে আমি চলে আসলাম। নিচে এসে দেখি আব্বা, আম্মা, চাচি, চাচা, তানভীর আর সোহেল বসে গল্প করছে। আমি আম্মাকে বললাম, আম্মা আমার ক্ষুধা লাগছে, কিছু খেতে দেন না? হ্যাঁ দিচ্ছি, তানিয়াকে ডেকে আন, সবাই একসাথে খাবো। আমি তানিয়াদেরকে ডেকে আনলাম। সবাই একসাথে খাবার খেয়ে যে যার মতো রুমে চলে গেল। আমি আর তানিয়া একসাথে রুমে আসলাম। আমি শুয়ে পড়েছি, তানিয়া আমার পাশে শুয়ে পড়লো। উপরে শুতে আসছো কেন? যাও নিজেকে শুয়ে পড়ো। জি না, আজ থেকে আমি উপরে আমার স্বামীকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। বলেও আমাকে জড়িয়ে ধরে। ও আচ্ছা, তাই বুঝি। থাকো তুমি উপরে, আমি নিচে শুচ্ছি। বলে ওকে ছাড়িয়ে আমি যেই নিচে আসতে যাব, তখনই তানিয়া আমাকে টেনে ধরে আর বলে, কোথায় যাচ্ছেন? ভদ্র ছেলের মতো উপরে শুয়ে থাকেন, আমি নিচে যাচ্ছি। বলে তানিয়া নিচে চলে গেল। আমি উপরে শুয়ে আছি। কিছুক্ষণ পরে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ পেলাম। আমার বুঝতে বাকি রইল না, আমি গিয়ে তানিয়ার পাশে শুয়ে পড়লাম। তানিয়া কান্না থামিয়ে বলে, আপনি নিচে কেন আসছেন? যান উপরে যান। আমি উপরে গেলে তো তুমি আবার কান্না করবা, তাই। আমি আর কিছু না বলি তানিয়াকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ জড়িয়ে থাকার পর ওকে কোলে করে উপরে শুয়ে দিলাম। আমিও শুয়ে পড়লাম। ও আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু বলবে। আমি ওর মাথার সাথে মাথা লাগিয়ে দিলাম। ও সরিয়ে নিতে যাবে, কিন্তু পারল না। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে আলতো করে একটা চুমু এঁকে দিলাম। তানিয়া আমাকে জড়িয়ে ধরলো আর বলল, সারা জীবন এভাবে জড়িয়ে ধরে রাখবেন তো? হ্যাঁ রাখবো, যদি তুমি মিশে থাকো আমার সাথে। আমার একটা চাও পূরণ করবেন? কি চাও বলো? আমি চাই না থাক, কালকে বলবো, এখন বলতে আমার লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতী বউ। আমার ঘুম আসছে, ঘুমাবো। ঘুমাবা ঘুমাও, নিষেধ করছে কে? তানিয়া ঘুমিয়ে পড়েছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওকে দেখতে একদম পরীর মতো লাগছে। আমি ওর ঠোঁটের নিচের তিলটাতে ছোট্ট করে একটা চুমু এঁকে তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিচে বসে আছি। তখন আব্বা বলেন, এখন কি চিন্তা ভাবনা করছো? তানিয়ার সাথে সংসার করবে নাকি ডিভোর্সের ব্যবস্থা করব? ডিভোর্সের ব্যবস্থা করবেন মানে? তোর বউ তো অশিক্ষিত, তুই তো বলেছিলি তানিয়াকে বউ হিসেবে মেনে নিবি না, তাই বললাম। আপনি সব জানতেন, তারপরও আমারে বলেন না। আপনার জন্য মেয়েটা কত কষ্ট পাইছে, এতদিন স্বামীর অধিকার থেকে বঞ্চিত পর্যন্ত হয়েছে, সব আপনার দোষ। আমার কি দোষ? সব দোষ তোর মার। তোর মা আমাকে বলতে নিষেধ করেছিল। এখন এসব নিয়ে না বাবাই বেটার। তোর বউ তো এখন শিক্ষিত, এখন থেকে তানিয়া যত্ন নিবি ভালো করে। ঠিকই বলছেন, এখন থেকে আর অবহেলা নয়। আর একটা কথা, তোর মা কিন্তু তাড়াতাড়ি দাদি হতে চায়। হ্যাঁ, আমি চাই নাকি তুমি চাও? নিজের কথা বলতে লজ্জা করছে না? তখনই দেখি তানিয়া নিচে আসতে গিয়েও আসছে না। মনে হয় আমাদের কথা শুনে ফেলেছে, তাই লজ্জা পাচ্ছে। আমি গিয়ে ওকে নিয়ে আসলাম। আব্বা ওর হাতে একটা এয়ার টিকিট দিয়ে বললেন, এই নাও বৌমা, তোমাদের হানিমুনের টিকিট। আগামী রবিবার তোমাদের ফ্লাইট। জি আব্বা, ঠিক আছে। একটা কথা বলি, অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর না, এখন থেকে মিলেমিশে থাকবা দুজনে। সকল সমস্যা দুজনের পরামর্শে সমাধান করবা। মনে রাখবা, স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। আর একটা কথা, খুব তাড়াতাড়ি আমরা নতুন অতিথি চাই। কথাটা শুনে লজ্জায় তানিয়া মুখ নিচে করে রেখেছে, মুখ তোলার সাহস পাচ্ছে না। আমার ঘরে একটা কাজ আছে, আমি কাজটা করে আসছি। হ্যাঁ যাও। সুমন, তুই যা ওর কাজে সাহায্য কর। আমি তানিয়ার পেছে পেছে চলে আসলাম। দেখি তানিয়া কান্না করছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আরে কান্না করছো কেন? আমি এখন কোনো সন্তান নিতে পারবো না। কেন? আর কে বলেছে তোমাকে সন্তান নেওয়ার কথা? আব্বা কি বলেছে শুনেননি? আমার আগামী বুধবার থেকে ইয়ার ফাইনাল পরীক্ষা। ও আচ্ছা, এই কথা। আমি এখনই আব্বাকে বলছি এয়ার টিকিট বাতিল করতে। তোমার পরীক্ষা শেষ হলে তারপর আমরা হানিমুনে যাব। ধন্যবাদ আপনাকে। একটা কথা শোনো, এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা, ঠিক আছে ডাক্তার সাহেবা?
জি স্যার, অবশ্যই স্যার। আমার চাকরিটা তাহলে হয়ে গেল। চাকরি? কিসের চাকরি? কাছে আসেন বলছি। আমি কাছে যেতেই যেন পৃথিবীর সবকিছু ভুলে গেলাম। তানিয়া আমাকে জড়িয়ে ধরে বলে আমার স্বামীর স্পেশাল চাকরি। বলেও নিজের ঠোঁট আমার ঠোঁটে গুজে দিল। কতক্ষণ এইভাবে ছিলাম আমি জানি না। যখন আমাকে ছেড়ে দিল তখন বুঝতে পারলাম অনেক সময় ঠোঁটে ঠোঁট রেখেই কাটিয়ে দিয়েছি আমরা। ছাড়লে কেন? তানিয়া কিছু না বলে শাওয়ার নিতে চলে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টার বেশি বেজে গেছে। এইভাবে কেটে গেল প্রায় 1টা বছর। তানিয়া মা হতে চলেছে। আগামীকাল ওর বাচ্চা ডেলিভারি করার তারিখ। ও আগে থেকে নাম চয়েস করে রেখেছে। মেয়ে হলে নাম রাখবে আরমিলা, আর ছেলে হলে নাম রাখবে আব্দুল্লাহ। তানিয়ার কোল জোরে একটা মেয়ে সন্তান এসেছে। ওর চয়েস করে নাম রেখেছে। আরমিলাকে নিয়ে আব্বা আর আম্মা সারাক্ষণ মেতে থাকে। মাঝে মধ্যে না খেয়েও থাকতে হয় মেয়ের কারণে। সবাই মেয়ের জন্য পাগল। রান্না হলো কিনা সেদিকে কারো কোনো খেয়াল থাকে না। তারপর খুব ভালো কাটছে আমাদের সংসার জীবন। মা মেয়ে মিলে আবার জীবন আর সুখে ভরিয়ে দিয়েছে। দেখতে দেখতে আরমিলার বয়স বেড়েই চলেছে। ওর প্রথম জন্মদিন উপলক্ষে আমরা সবাই রোজা রেখেছি। তানিয়া এখন আর বেশি খেয়াল রাখে আমার দিকে। আমি নিজে একটা কোম্পানি চালু করেছি। ও সেখানে আমার সহযোগী হিসেবে কাজ করে। সাথে ডাক্তারি তো আছেই। তানিয়া চিন্তা ভাবনা করছে সে গ্রামের সাধারণ অসহায় মানুষের সেবা করবে। আর আমি না করলাম না। সে গ্রামের মানুষকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। এতে আব্বা আম্মা আরো বেশি খুশি হয়েছে। সব মিলিয়ে আমাদের 5 জনের সংসার খুব আনন্দের সাথেই কাটছে। সমাপ্ত।